আছে। সো তোমাদের কিন্তু আজকে মাত্রই কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে মাত্র আসলা। সো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। সো একটু কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষাটা কেমন হয়েছে। বাট অ্যাজ অলওয়েজ যেটা হয়ে গেছে ওটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা নেক্সট পরীক্ষা জানি যে রবিবার আমাদের ম্যাথ হায়ার ম্যাথের উপর পরীক্ষা, ঠিক আছে? সো ওই পরীক্ষাটা যেন ফাটাফাটি হয়, বন্ধ ভালোই পাচ্ছ, সো এটা যেন ফাটাফাটি হয় এই জন্য যথারীতি চলে এসেছি আমি শোভন এবং আমার সাথে আমি মোহাম্মদ তাহমিদুল ইয়াসিন আবিদ। আমি আদিত্য আছি। ওকে, সো আমরা আছি তোমাদের সাথে। আমরা কিছুক্ষণের মধ্যেই মূল ক্লাসটা শুরু করে দিব, বাট বিফোর দ্যাট একা ক্লাস করলে তো হবে না। আমরা ঝটপট একটা কাজ করে ফেলবো, সেটা হচ্ছে বন্ধুদেরকে মেনশন দিব এবং লাইভটা শেয়ার করব আর কমেন্টে ডান লিখবো, ঠিক আছে? ছোট্ট তিনটা কাজ। কাজ এক, আমরা একটু বন্ধুদেরকে মেনশন দিব, কারণ একা ক্লাস করলে হবে না, বন্ধুদের নিয়ে ক্লাস করতে হবে। 2 নাম্বার হচ্ছে আমরা একটু বন্ধুদের মেনশন দিব এবং এটা শেয়ার করে দিব, 1 এবং 2। আর 3 নাম্বারে হচ্ছে একটু কমেন্টে ডান লিখে দিব, ঠিক আছে? অলরেডি আমাদের সাথে অনেক স্টুডেন্ট জয়েন করছে, ইউটিউবে আমাদের সাথে অনেক স্টুডেন্ট আছে, ফেসবুকেও আমাদের সাথে অনেক স্টুডেন্ট আছে। সো সবাই একটু এটাও জানিয়ে দিও যে তোমাদের কেমিস্ট্রি এক্সামটা কেমন হলো। আমি আসলে এখনো ফারদিনের কাছ থেকে খোঁজ নিতে পারি নাই যে প্রশ্ন কেমন হয়েছে। আদিত্য জানো নাকি প্রশ্ন কেমন হয়েছে? কিছু বোর্ডে ইজি হয়েছে, ঢাকা বোর্ডে বেশ সবাই 25 বলতেছে। কোন একটা জায়গায় সিলেক্ট থাকবে কোথায় ফারদিনের বলছে ভুলে গেছে, কোন একটা জায়গায় কঠিন হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো যেটা বুঝতে পারলাম যে তার মানে প্রতিটা পরীক্ষার মতোই যে কিছু বোর্ডের পরীক্ষা মানে সহজ হয়েছে, কিছু বোর্ডের পরীক্ষা হয়তো একটু কঠিন হয়েছে। সো আমি যখন কিনা এই বছরের শুরুর দিকে মানে নতুন সরকার ক্ষমতায় আসার পর যখন বারবার শুনতেছিলাম যে হয়তো অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে, মানে সবগুলা বোর্ডে সেম প্রশ্ন, কারো কারো মানে কথা শুনে মনে হচ্ছিল যে তারা চিন্তিত। বাট অবস্থা প্রেক্ষিতে আসলে আমার মনে হচ্ছে যে অভিন্ন প্রশ্ন হলে অ্যাটলিস্ট সবার জন্য ফেয়ার হয়, কারণ দেখা যাচ্ছে সবার রেজাল্ট সেম, সবাই কিন্তু জিপিএ 5 বা গোল্ডেন, মানে গোল্ডেন যদিও অফিসিয়ালি কিছু নাই, ওই জিপিএ 5 যখন সবগুলা সাবজেক্টে পাই আমরা সেটাকে গোল্ডেন বলি বোঝার সুবিধার্থে। সো সবাই কিন্তু আসলে দিন শেষে রেজাল্ট জাজ করে যে জিপিএ 5 পেয়েছে কিনা বা গোল্ডেন পেয়েছে কিনা, কিন্তু বোর্ড প্রশ্ন এক এক বোর্ডের আবার হয়ে হচ্ছে এক এক রকম, ঠিক আছে? এনিওয়ে আমরা ওই ডিসকাশনে না যাই, আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করে দিব। সো লাস্টবারের মতো বলতেছি, যারা ক্লাসে জয়েন করেছে অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের সাথে ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই জয়েন করে ফেলেছে। তো সবাই একটা ছোট্ট কাজ করো, বন্ধুদেরকে একটু মেনশন দাও, লাইভটা শেয়ার করো, যাদের এই মানে সোশ্যাল কাজগুলা করা শেষ কমেন্টে একটু ডান লিখে দাও। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। সো অলরাইট, সো তো যথারীতি আমাদের আজকের ক্লাসে আমরা 3 জন আছি, আমি, আবিদ এবং আদিত্য। সো আমরা 3 জন মিলেই ক্লাসটা নিব। সো আপাতত আমি ক্লাসটা শুরু করতেছি, আশা করি তোমরা যারা জয়েন করার অলরেডি করে ফেলেছো। সো ওকে, চলো আমরা তাহলে শুরু করি। সো যথারীতি আমাদের অন্য সব ফাইনাল রিভিশন লাইভ ক্লাস বা এফআরএল ক্লাসের মতো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা এক্সক্লুসিভ কিছু এমসিকিউ, মানে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তোমাদেরকে পড়াবো। প্রথমে অল্প কিছু আমি পড়াবো, দেন আদিত্য ভাই আসবেন, দেন আবিদ ভাই আসবেন, ঠিক আছে? সো এই কাজটা আমরা করব। আর আরেকটা জিনিস, তোমাদের জন্য অলরেডি কিছু এক্সক্লুসিভ ইউটিউব ভিডিও কিন্তু আদিত্য ভাইয়া শুট করে রেখেছেন। আদিত্য ভাই হচ্ছে টপ 200 এমসিকিউ এর একটা ভিডিও আছে, যেটা কিনা হচ্ছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আদিত্য ভাইয়া ক্যালকুলেটর হ্যাক নিয়ে কিছু ভিডিও বানিয়েছে, সেটাও কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আর এর বাইরে আমাদের একটা স্পেশাল সিকিউ সলভ ক্লাস কিন্তু আদিত্য ভাইয়া করেছে, বাট এটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা, তারা ওয়েবসাইটে মানে শেষ মুহূর্তের প্রস্তুতি এই কোর্সে যারা ছিলা, তারা কিন্তু তোমাদের যে অ্যাপে আছে সেখানে কিন্তু পেয়ে যাবা। বাট বাকিদের মন খারাপ করার কিছু নাই, আমাদের এমসিকিউ এবং ক্যালকুলেটর হ্যাক সবকিছু কিন্তু ইউটিউবেই পেয়ে যাচ্ছে। তাহলে আর মানে একদম সময় নষ্ট না করি, আমরা হচ্ছে অঙ্ক শুরু করে দিই। বাট একটা কথা, আমি কয়েকটা এমসিকিউ দেখানোর পরে তোমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিব, সো স্টে টিউন ফর দ্যাট অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। সো আমরা যদি কিনা একটু দেখি একদম শুরুতেই, যেটা ভাবছিলাম যে একটু পরে বলবো, আচ্ছা আগে অঙ্ক করি, এটা একটু পরে বলি। ওকে, সো একদম প্রথম এমসিকিউটা দেখো, একটা বহুপদী রাশি আছে। সো এই বহুপদী রাশিটা দিয়ে দুইটা জিনিস জানতে চেয়েছে। প্রথমে জানতে চেয়েছে ধ্রুবপদ আর জানতে চেয়েছে মুখ্য সহগ। সো আমরা সবাই জানি যে একটা দ্বিঘাত অথবা ত্রিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অর্থাৎ আদর্শ সমীকরণ, সেটা দেখতে অনেকটা এরকম, যে ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d, এবং এই জায়গায় যার পাওয়ারটা হাইয়েস্ট থাকে, যেমন এখানে হাইয়েস্ট পাওয়ার কত, x এর পাওয়ার এখানে 1, x এর পাওয়ার এখানে 2, x এর পাওয়ার এখানে 3। সো যার পাওয়ার এখানে হাইয়েস্ট থাকে তার সাথে যে সহগটা থাকে এইটাকে বলা হয় মুখ্য সহগ, ঠিক আছে? সো এটাকে বলা হয় মুখ্য সহগ। আর এই যে একটা x এর সমীকরণ যেখানে কোনো x টার্ম নাই,
অথবা একটু শুদ্ধভাবে বললে যার পাওয়ার হচ্ছে x⁻0 তার সাথে যে টার্মটা থাকে, আচ্ছা অশুদ্ধটাই বলি, বেশি শুদ্ধ দরকার নাই, মানে যার সাথে x নাই সেই টার্মটাকে বলা হয় হচ্ছে ধ্রুবপদ। তো তার মানে সর্বোচ্চ পাওয়ারের যে সহগ সেটাকে বলা হয় মুখ্য সহগ, আর যার সাথে x থাকতেছে না সেটাকে বলা হয় ধ্রুবপদ। আমাকে জানতে চেয়েছে এই দুজনের সমষ্টি কত। তো তোমরা যারা রেগুলার আমার ক্লাস করো তারা জানো যে আমি ভুল পড়াতে অনেক পছন্দ করি, কারণ আমি জানি স্টুডেন্টরা কোন ভুলগুলা করে। তো আমি প্রথমে একটু ভুল পড়াই। ভুলটা কি? পরীক্ষায় সময় কম, তাড়াহুড়া করে আমি যে কাজটা করব, এখানে x³ আছে, এখানে সহগ কত 4, আর এখানে ধ্রুবপদ কত আছে -3। সো 4 থেকে 3 যদি, মানে যেহেতু সমষ্টি বলছে 4 থেকে 3 মানে -3, আমি যদি যোগ করি আমি পাবো 1। তাহলে আমরা অনেকেই আবেগে এটার অ্যান্সার 1 দাগায় দিব, ঠিক আছে, বাট এটার অ্যান্সার কিন্তু 1 না। কেন? কারণ আমি বলছিলাম মুখ্য সহগ মানে কি? মুখ্য সহগ মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যার, মানে এই প্রশ্নটা যারা বানায় ওরা কিন্তু দুষ্ট আছে। মানে ওরা কি দুষ্টামিটা করে, এই যে আমার মতো যেন ভুল করো এই জন্য প্রথমে x³ দিয়ে দিছে। তুমি ভাবছো যে পুরাটা দেখার তো দরকার নেই, ইভেন অনেক টিচার এভাবে শেখায়ও যে আরে এত কিছু দেখার দরকার নেই, বাট তোমাকে এত কিছু দেখতে হবে। তুমি দেখবে এখানে হাইয়েস্ট পাওয়ার কত, সো এখানে পাওয়ার 3 4 6, হাইয়েস্ট পাওয়ার কত এইটা, আর এটার সহগ কত, এটা হচ্ছে 7। তো তার মানে ভাইয়া কিন্তু প্রথমে ভুল পড়িয়েছি, এই ভুলটা কিন্তু তোমরা করবা না প্লিজ। মানে তোমরা অনেকেই ভুল দাগাবা, দেখো তুমি যে ভুলটা করবা সেটা অপশনে দেওয়া, এই জিনিসটার মানে কি? মানে প্রশ্নকর্তা জানে যে তুমি ভুল করবা, এই জন্যই অপশনটা দিছে যাতে তুমি কনফিডেন্টলি ভুল করতে পারো। বোঝাতে পারছি? সো এইসব ভুল করা যাবে না। এখানে মুখ্য সহগ হচ্ছে 7 আর ধ্রুবপদ হচ্ছে -3। আমি যদি জাস্ট একদম বাবুদের স্টাইলে বলি যে 7 আর -3 কে যদি যোগ করি অ্যান্সার আসবে 4। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি। আরেকটা কথা, তোমরা যারা বেশি জোস তার একটা কাজ করবা, যে আমি অঙ্ক করে দেওয়ার আগেই যারা বেশি জোস কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিও, কারণ আমি তো আসলে একটু ডিটেইলে পড়াই সবার জন্য। বাট যারা বেশি জোস তাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস, যে বোর্ডে একটা প্রশ্ন আসবে ভাইয়া সলভের আগেই তুমি সলভ করে ফেলবা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নটার অ্যান্সার, হুইচ ইজ 4। পরের গুলো আমি একটু দ্রুত টানি। এটা দেখো, এখানেও একটা বহুপদী রাশি দেওয়া যেটার নাম ওরা দিয়েছে m, আর পরবর্তীতে এখানেও আরেকটা বহুপদী রাশি দেওয়া যেটার নাম ওরা দিয়েছে n। সো দেন আমাকে বলেছে এই দুইটার মাত্রা কত। সো আমরা সবাই এটার জন্য খুব সহজ একটা শর্টকাট বা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি? m of x এর সর্বোচ্চ মাত্রা কত, সেটা হচ্ছে 3। বেশি এক্সপ্লেন আর করলাম না, যেহেতু প্রথমটা অনেক এক্সপ্লেন করছি। আর n of x এর সর্বোচ্চ মাত্রা কত, সেটা হচ্ছে 2। সো এরকম যদি ভগ্নাংশ ফরম্যাটে মাত্রা জানতে চায়, কাজটা খুবই সিম্পল। এই 3 থেকে 2 কে জাস্ট বিয়োগ দিয়ে দিবা, 3 থেকে 2 বিয়োগ দিলে থাকে 1। সো দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা যারা বেশি জোস আমি বলার আগেই অ্যান্সারগুলো দিয়ে দিয়েছো। ফেসবুক বাসীদের আমার কমেন্টটা দেখতে একটু কষ্ট হচ্ছে, বাট ইউটিউবে যারা আছো আশা করি তার অ্যান্সারগুলো দিয়ে দিয়েছো। পরেরটাই চলে যাই। আচ্ছা, সো এইটা একটা চমৎকার ক্যালকুলেটর হ্যাক, বাট আমি এই ক্যালকুলেটর হ্যাকটা তোমাদেরকে দেখাবো না। কেন জানো? কারণ এই ক্যালকুলেটর হ্যাক নিয়ে তোমাদের আদিত্য ভাইয়া একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছে। তো তোমাদের কাজ হচ্ছে ওই ভিডিওটা দেখে ফেলা। তো আমি ক্যালকুলেটর হ্যাকগুলা আমি আপাতত আজকে স্কিপ করব, যাতে তোমরা ভিডিওটা দেখো। ঠিক আছে, আর যারা ভিডিও কোথায় পাবা এখনো জানো না, মোস্ট প্রবাবলি কমেন্টে দেওয়া আছে। কমেন্টে যদি না দেওয়া থাকে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, SSC 26 সুপার স্টুডেন্টস। ওই গ্রুপে জয়েন না করলে জয়েন করে ফেলো, ওইখানে সব দেওয়া থাকে। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে 10ms 6 to 10, ওই জায়গায় কিন্তু তুমি সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো পরেরটায় চলে যাই। এটা তোমরা নিজেরা করে নিও। এটা মানে তুমি যদি নিজে নিজে করো সময় বেশি লাগবে, ক্যালকুলেটরে করলে সময় কম লাগবে। ক্যালকুলেটরে খুবই ইজি হ্যাক আছে, একদম নিমিষেই, একদম সেকেন্ডে শেষ হয়ে যাবে। আর পাশাপাশি তুমি চাইলে অপশন টেস্ট করেও অঙ্কটা করতে পারো। ঠিক আছে, তোমার যেভাবে ভালো লাগে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা প্র্যাকটিস। নিচের কোনটি বহুপদী? বোঝা খুবই সোজা। বহুপদী হচ্ছে সেই জিনিসটা যেটার পাওয়ার ঋণাত্মক হবে না, পাওয়ার ভগ্নাংশ হবে না। সহজভাবে এই দুটো জিনিস মনে রাখবা। যদি একটা রাশিতে তুমি দেখতে পাও কোনো পদে ঋণাত্মক আছে অথবা ভগ্নাংশ আছে, আল্লাহর নামে সেটা বাদ। ঠিক আছে, তোমার পাওয়ারগুলা মানে সুন্দর হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, মানে স্বাভাবিক সংখ্যা আর শূন্য, শূন্য হলেও জায়েজ। ঠিক আছে, সো ইন শর্টে যদি বলি, আরেকবার বলতেছি, ইন শর্টে যদি বলি যে তোমার দেখতে হবে যে তুমি কোনো ঋণাত্মক জিনিস রাখতে পারবা না, তুমি কোনো ভগ্নাংশ রাখতে পারবা না, শেষ। তো এবার অপশনগুলো দেখি। যেমন প্রথমটা, এই ভদ্রলোক জায়েজ, আলহামদুলিল্লাহ, বাট এই ভদ্রলোক মানে কি x⁻⁻1, তার মানে না জায়েজ, এটা বাদ।
ঠিক আছে, পুরোটার মধ্যেই জায়েজ ঘটনা করতে হবে। এরপর একটা দেখো, পাওয়ার কত 2 জায়েজ, পাওয়ার কত 1 জায়েজ। এক্সাম হলে তুমি এতটুকু করেই অঙ্কটা সাবমিট করে দিবা, বাকিটুকু আর করার দরকার নাই এক্সাম হলে। বাট আমার যেহেতু এখন একটু সময় আছে, আমি বাকি অপশনগুলা কেন নাজায়েজ সেটা একটু ছোট্ট করে বলে দিই। বাকি অপশনগুলোর সমস্যা বলি। প্রথম আমি অপশন ডিটা প্রথমে বলি, কারণ এটা একটু সোজা। অপশন ডির সমস্যা হচ্ছে এখানে একটা নেগেটিভ আছে, সো এটা বাদ। আর অপশন সিটা প্রপারলি বোঝানোর জন্য অনেকগুলা বেসিক বুঝাইতে হবে। ওই চ্যালেঞ্জে আপাতত যেতে চাচ্ছি না, বাট আমি জাস্ট ছোট করে বলে দিই যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট ওদের জন্য। চ্যালেঞ্জটা হচ্ছে যে একটা বহুপদী রাশির ডোমেইন অলওয়েজ হয় অল রিয়েল নাম্বার, সকল যে বাস্তব সংখ্যা একটা বহুপদী রাশির ডোমেইন হবে আর কি, এটাই হচ্ছে ইন শর্ট। বাট এই ভদ্রলোক দেখতে সহজ সরল হলেও ওর ডোমেইন অল রিয়েল নাম্বার না, দ্যাটস ওয়াই ও পলিনোমিয়াল বা বহুপদী রাশি হবে না। ইন শর্টে এটাই কাহিনী, ঠিক আছে? সো আমরা আর অ্যাডভান্সে না যাই, কারণ আমরা অলরেডি জানি অপশন বি ইজ দ্য রাইট আনসার। সো জীবন সুন্দর চিল, সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। সো সিমিলার ভাবে এটাও আমি দেখাবো না, বিকজ এটার জন্য একটা এমসিকিউ হ্যাক আছে, যেটা তোমাদের আদিত্য ভাইয়া আলাদা একটা ভিডিওই বানায় রাখছে, তোমরা সেই হ্যাকটা দেখবা। এটাও এই হ্যাক ইউজ করে দ্রুত করা যাবে, ঠিক আছে? সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আমি পরেরটাই চলে যাই। নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? এটা খুবই সহজ একটা জিনিস। সমমাত্রিক বহুপদী মানে হচ্ছে যদি প্রতিটা, এখানে যে আশা করি তোমরা জানো পদ কাকে বলে, প্রতিটা যে পদ, এই প্রতিটা পদের ভ্যারিয়েবলের মাত্রা সেম হইতে হবে। মানে মাত্রা যখন আমি একবারে কাউন্ট করব সেম হইতে হবে। একটু বুঝায় বলি, যেমন আমরা জানি যে মোটা দাগে এবিসি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্স ওয়াই জি বা জেড অনেকে অনেক নামে ডাকে, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। সেক্ষেত্রে এটার পাওয়ার কত 2, এটার এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, দুইজন মিলে 1 আর 1 2। বাট এটা শুধু 1, তার মানে দেখো এখানে ভ্যারিয়েবল 2, এই দুইটা মিলে 2, বাট ও হচ্ছে 1, তার মানে ও বাদ। সমমাত্রিক বহুপদীর ক্ষেত্রে সবগুলা মাত্রা সেম হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে এবার যদি তুমি পরেরটা দেখো, এই যে এটা 2, এটা 1 আর 1 2, বাট এখানে কিন্তু ভ্যারিয়েবল নেই, তার মানে এখানে 0, তাহলে এটাও বাদ। তুমি এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে এটা 2, এটা 1 আর 1 2, এটা 2, তার মানে এই ভদ্রলোক ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এক্সাম হলে আমি এতটুকুই করব, আর করব না। বাট ক্লাস যেহেতু আমি জাস্ট তোমাদেরকে বুঝাই যে পরেরটা কেন হচ্ছে না, বিকজ এটা 1, এটা 1 আর 1 2, সো ম্যাচ করে নাই, মানে সবগুলা সেম হইতে হবে। সো এটাও হয়ে গেল, জীবন সুন্দর। এরপর চক্রক্রমিক রাশি, নাইস একটা জিনিস। চক্রক্রমিক রাশি কি জিনিস? চক্রক্রমিক রাশি হচ্ছে এমন এক ধরনের রাশি যেখানে ভ্যারিয়েবল গুলো অর্থাৎ চলক গুলো যদি এক্সচেঞ্জ করা হয়, মানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, এরপরও ঘটনা সেমই থাকবে। আমি একটা উদাহরণ দিয়ে একটু বুঝাই। যেমন মনে করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে আমি যে রাশিটা লিখছি, এখানে তুমি এক্স ওয়াই জেড একজনের একজনের জায়গায় যদি ইন্টারচেঞ্জ করো, এক্সচেঞ্জ করো, ঘটনা সেমই থাকবে। বাট আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, সেক্ষেত্রে তুমি যদি ওয়াই আর জেড কে এক্সচেঞ্জ করো, ওরা কিন্তু আর সেম থাকে না, ঠিক আছে? সহজে বেসিকটা বুঝাই দিলাম, অঙ্ক করতে এত কিছু লাগে না। অঙ্কতে তুমি জাস্ট দেখবা যে সবগুলা পাওয়ার সেম, আর যোগ এরকম কিউট কেউ আছে কিনা, বিয়োগ থাকলেও সমস্যা নেই। যেমন অপশন বি, অপশন বি ইজ ভেরি কিউট। কেন কিউট? কারণ এখানে হচ্ছে এটাও 2, এটাও 2, এটাও 2, তার মানে এক্স ওয়াই জেড নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করলে সমস্যা নাই। আর বিয়োগ যদিও ছিল, বাট এখানে এক্স ওয়াই জেড আবার আছে গুণ আকারে, সো এরাও নিজেদের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করলে কোনো সমস্যা নাই। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার, হয়ে গেল। সো এরপর আমরা এটাতে চলে যাই। এইটা বেশ কিউট একটা ম্যাথ, এই কিউট ম্যাথের জন্য একটা ফর্মুলা লাগে। সো তোমরা দেখো a প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ কুব বে কুব সি কুব, ঠিক আছে? এই তিনটা সমান কি আসবে? সো এটার জন্য তোমরা একটা ফর্মুলা জানো, ফর্মুলাটা মোরলেস এরকম যে a কুব বে কুব আর সি কিউব, ঠিক আছে? এটা সমান a প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এটার সাথে একটা বড় জিনিস গুণ আকারে আছে, সময় কম দেখাচ্ছি না, ঠিক আছে? এরপর এটার সাথে কি থাকে, একটা প্লাস 3abc। সো এখন যে মজার ঘটনাটা ঘটবে, a প্লাস বি প্লাস সি সমান কত? 0 না? 0 এর সাথে তুমি যাই গুণ করো সেটা কি হবে? 0 হবে, রাইট? অঙ্ক কিন্তু শেষ, তোমার এত কাহিনী করা লাগতেছে না। তার মানে এটা রাইট আনসার হচ্ছে 3abc, ঠিক আছে? তো এটা রাইট আনসার হচ্ছে অপশন সি, which is 3abc।
হয়ে গেল 8 নাম্বার। 9 নাম্বার আংশিক ভগ্নাংশ, আমার খুবই ফেভারিট একটা এমসিকিউ হ্যাক আছে। সো আমার মনে হয় যে আদিত্য ভাইয়ার যে 200 এমসিকিউ এর একটা স্পেশাল ক্লাস, ওই ক্লাসটা করলেই তোমরা এই অ্যামেজিং এমসিকিউ হ্যাকটা শিখে যাবা। এটাকে অনেকে থাম রুল বলে, আর অনেকে আরো অনেক কিউট কিউট নামে ডাকে। সো থাম রুল বলার রিজনটা জাস্ট একটু বলে দিই, সেটা হচ্ছে থাম দিয়ে একটা জিনিস ঢেকে অঙ্কটা, আচ্ছা একটা অঙ্ক আমি দেখাই, আরেকটা আমি পরে আদিত্য ভাইয়ের কাছে চাপাই দিব না। মানে এক্ষেত্রে যে ঘটনাটা মোটা দাগে ঘটে, এমন যদি হয় যে উপরে কিছু থাকুক না থাকুক ম্যাটার করে না, নিচে আসছে হচ্ছে এক্স প্লাস, আচ্ছা প্লাস না দিয়ে মাইনাস দিই, তাহলে আমার সময় লাগবে কম বুঝাইতে। যে মনে করো এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 আছে, তো এরকম একটা অবস্থায় আছে। তো আংশিক ভগ্নাংশ করার হ্যাকটা হচ্ছে খুবই সিম্পল, মাঝখানে একটা প্লাস দিবা, আর এখানে চিন্তা করবা এ আছে আর বি আছে, ঠিক আছে? এখানে চিন্তা করবা এ আর বি আছে, দেন এক জায়গায় দিবা হচ্ছে এক্স মাইনাস 3, আর আরেক জায়গায় দিবা, এক জায়গায় দিবা হচ্ছে এক্স মাইনাস 3, আরেক জায়গায় দিবা হচ্ছে এক্স মাইনাস 2। তোমার কাজ হচ্ছে এ আর বি বের করা। সো এই এ আর বি কিভাবে বের করতে হয়, এটার জন্য অনেক কিউট একটা হ্যাক আছে। হ্যাকটা কি? হ্যাকটা আমি এই অঙ্কটার মাধ্যমে বুঝায় বলি। সাপোজ এই অঙ্কে কি আছে, এক্স আছে উপরে, নিচে আছে এক্স স্কয়ার মাইনাস 9। তুমি প্রথমেই ভাববা যে ভাইয়া আপনি যে প্যাটার্ন দেখাইছেন আর প্রশ্নর যে প্যাটার্ন, এটা তো ম্যাচ করে নাই। না রে বাবুরা, ম্যাচ করছে। আমি যদি কিনা আবিদের ভাষায় বলি, সোনামণিরা ম্যাচ করেছে। কিভাবে ম্যাচ করেছে? তুমি সিম্পলি এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা লেখো, x প্লাস 3 ইনটু x মাইনাস 3। ফর্মুলা লেখা শেষ, স্ট্রাকচারে বসে গেছে। স্ট্রাকচারে বসার পরে এখানে তুমি এখানে তুমি মনে মনে a লেখো, আর এখানে মনে মনে b লেখো, আর এখানে দাও একটা x প্লাস 3, এখানে একটা দিবা x মাইনাস 3। এখন তোমার জীবনে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে a আর b এর মান। সো এ আর বির মান বের করার জন্য তুমি তোমার স্কুলে অনেক সুন্দর সুন্দর নিয়ম শিখছো, বাট আমি তোমাকে যে নিয়মটা দেখাবো এটাকে বলে থাম্ব রুল। কেন থাম্ব রুল বলে? এই যে আমার থাম্বটা আছে, এই থাম্ব দিয়ে দেখো, এই যেখানে এক্স প্লাস 3 না, এই এক্স প্লাস 3 তে এক্স এর ভ্যালু কত বসালে পাপ হবে? পাপ মানে হচ্ছে হর শূন্য হবে। সো বুঝাই যাচ্ছে মাইনাস 3 হলে তুমি যে কাজটা করবা, এই যে টার্মটা মানে যার জন্য পাপ হবে ওকে মনে মনে ঢেকে দিবা। ঢেকে দিয়ে, অবশ্য আমার থাম একটু ছোট, হ্যাঁ ঢেকে দিবা। ঢেকে দিয়ে বাকি জায়গাগুলোতে, বাকি এক্স গুলাতে ওই মাইনাস 3টা বসাবা, ঠিক আছে? বসানোর পর যে ভদ্রলোকের মান পাবা, এটাই এ এর মান। অনুরূপভাবে পরের যেটা, এই যে এক্স মাইনাস 3, এখানে এক্স এর ভ্যালু কত বসালে পাপ হবে? অ্যান্সার হচ্ছে শুধু 3 বসালে পাপ হবে, কারণ 3 মাইনাস 3 হচ্ছে কত? 0। তাহলে ওই 3টা তুমি বসাবা, বাট এইটা ঢেকে রেখে, কারণ পাপ তো করা যাবে না, ঠিক আছে? এটা থাম্ব রুল না হয়ে আসলে ওই পুরা হাত রুল হলে মনে ভালো হইতো, ঠিক আছে? পাম রুল না, আচ্ছা ঠিক আছে, পাম রুল হলে, আচ্ছা যাই হোক, আমরা রুলের নাম নিয়ে আর গবেষণা না করি। সো এনিওয়ে, সো এটা জাস্ট ঢেকে দিব। দেন ওই যে 3 এর জন্য পাপ হইতো, তাহলে এখানে 3 বসাবো, দুইটা এক্স এর জায়গায় 3 বসাবো। এখানে 3 আর 3 হবে 6, আর উপরে হবে 3, তাহলে 3/6 সিম্পলিফাই করলে হাফ। তাহলে ভদ্রভাবে, আমি একটু দ্রুত বলি, ভদ্রভাবে আমরা বি এর একটা মান পেয়ে যাব। সো ওই মানগুলো এখানে বসাই দিলেই অঙ্ক শেষ। সো আমি জানি খুব ভালো হইতো যে হ্যাকটা শেয়ার করলাম পুরোটা আরেকবার রিপিট করলে, বাট আমি আরেকবার রিপিট করব না, কারণ আদিত্য ভাইয়া একটা বিশাল ভিডিও বানায় রাখছে সবকিছু বারবার এক্সপ্লেন করে। যেহেতু লাইভ ক্লাস সময় কম, আমি পরেরটায় চলে যাচ্ছি। সো এমসিকিউ নাম্বার 10, এটা আমি করে দিচ্ছি না, দেখি তো কেউ গেস করতে পারো কিনা কেন করে দিচ্ছি না। দেখি আবিদ আদিত্যই বলো, কারণ ওরা তো আর মুখ ফুটে বলতে পারবে না যে এইটা আমি কেন করে দিব না। আমি করে দিব। না না না, কারণ হচ্ছে যে আগের হ্যাকটা ইউজ করে তুই অঙ্কটা করা যাবে। মানে বুঝতে পারছি আদিত্য অনেক ভালো, বাট সেম ম্যাথ তো, জাস্ট হচ্ছে যে আগে সবই এটা আরো ইজি, এই আগেরটা থেকে এটা আরো ইজি, সবই সেম। এটা করে দিব না, সব করে দিলে আসলে খারাপ। ম্যাথ আসলে নিজে নিজে করতে হয়, এটা হোমওয়ার্ক। এখন আমি আদিত্য ভাইকে ডাকবো, আদিত্য ভাই রেডি হয়ে আছে যে কখন আসবে, বাট আমি আদিত্যকে ডাকার আগে বলছিলাম না তোমাদের একটা এক্সক্লুসিভ জিনিস দেখাবো, ওইটা একটু দেখায় ফেলি। সেটা কি? এসএসসির জার্নি প্রায় শেষ, ঠিক আছে? ওদের মনে হয় থিওরি পরীক্ষার একটা বাকি, বায়োলজি আর হায়ার ম্যাথ, দুইটা। মানে হায়ার ম্যাথের রেফারেল তো আজকে নিচ্ছি, মানে হায়ার ম্যাথ ইনশাআল্লাহ হবেই। এরপর আরেকটা, সেটা হচ্ছে বায়োলজি, মানে দুইটা পরীক্ষা। আমি আসলে এফআরএল ভাবতেছিলাম, এফআরএল আর একটা আছে আর কি। তো তোমাদের সাথে হয়তো এসএসসি জার্নিতে আরেকবার দেখা হবে। তারপর ঈদের বন্ধর পরে পবিত্র ঈদ, ঈদের পরে কঠোর আন্দোলন, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। এরপর তোমাদের জীবনে একটা ছোট্ট ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে তোমরা এসএসসি তে পড়ছো শর্ট সিলেবাস, কারিকুলাম চেঞ্জের কারণে।
বাট তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ এইচএসসি 27 এবং এইচএসসি 26 ওদের এখন পর্যন্ত সবকিছু ফুল সিলেবাস। তোমাদের কি হবে সেটা আমি সঠিক জানি না, কিন্তু ক্যালকুলেশন বলে তোমাদের তো ফুল সিলেবাসই হবে। এখন তোমরা এসএসসি তে পড়ছো শর্ট সিলেবাস, এইচএসসি তে পড়বা ফুল সিলেবাস। আমার অঙ্ক মিলতেছে না, আমি জানি না তোমাদের অঙ্ক মিলবে কিনা। সো এই অঙ্ক মিলানোর জন্য আমাদের একটা প্ল্যান আছে। প্ল্যানটা কি? যথারীতি কলেজ শুরুর পর আমাদের তো মূল প্রোগ্রামের ক্লাস শুরু হবে। তোমরা সবাই জানো এইচএসসি তে আমাদের ক্লাস হয়, আমরা সাইকেল বলি। ওই সাইকেল মানে যেটা চালাই সেটা না, আমরা 4টা ভাগকে 4টা সাইকেল বলি। বাট এবার এক্সক্লুসিভ ভাবে তোমাদের এই বেসিক গ্যাপ ক্লিয়ার করার জন্য আমরা সাইকেল 1 2 3 4 এর পাশাপাশি একটা স্পেশাল সাইকেল 0 নিয়ে আসতেছি। ওই সাইকেল 0 তে কি থাকবে? সাইকেল 0 তে থাকবে এই মাঝের যে বেসিক গ্যাপ সেটা কিভাবে দূর করা যায় সেই আলোচনা। এখন একটা প্রশ্ন জাগতে পারে, সাইকেল 0 মানে কিনতে কত টাকা লাগবে? উত্তর হচ্ছে যারা কিনা আমাদের এইচএসসি যে কোনো একটা কোর্সে ভর্তি হবা তাদের জন্য সাইকেল 0 ফ্রি। বোঝাতে পারছি? সো তোমার এই জন্য তুমি চাইলে পুরো কোর্সটাও কিনতে পারো, আর তোমার যদি মনে হয় না ভাই আমার প্র্যাকটিক্যাল শেষ হোক এরপর আমি কিনবো, সমস্যা নাই। তুমি স্পেশাল ডিসকাউন্টের জন্য এখনই প্রিবুক করো, আজকেই প্রিবুক করো, শুভ কাজে দেরি করতে নেই। সো প্রিবুকটা করে ফেলো, কারণ তুমি আর 2টা পরীক্ষা পরে এসএসসি পাস ইনশাআল্লাহ। তো শুভ কাজে দেরি করো না, তোমরা হচ্ছে ঝটপট প্রিবুক করে ফেলো। আমি জাস্ট একবার একটু দেখাই দিই যে কিভাবে করবা। তো এখানে মোটামুটি সামারি লেখাই আছে যে তোমরা এসএসসি 26 ব্যাচ, তোমরা ইনশাআল্লাহ 2টা পরীক্ষা পরে যদি পাস করো তোমরা এইচএসসি 28 ব্যাচ হয়ে যাবে। ঠিক আছে? তার মানে ওদের লাস্ট পরীক্ষা কি 20 তারিখ মে মাসের? আচ্ছা, আদিত্য যেভাবে জি বলছে মনে হচ্ছে জানে না। এনিওয়ে, তো মানে নেক্সট উইকে মানে বায়োলজি পরীক্ষায় তো তোমাদের লাস্ট পরীক্ষা। ঠিক আছে? সো ওই দিন থেকে ইনশাআল্লাহ তোমরা এইচএসসি 28 হয়ে যাচ্ছ, যদিও প্র্যাকটিক্যাল বাকি আছে। তো চাইলে প্রি বুক করতে পারো, তোমরা চাইলে আমাদের 16910 তে ফোন দিতে পারো, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে বুক করে ফেলতে পারো। কেন এখনই করবা? সর্বোচ্চ ডিসকাউন্টের জন্য, যাতে সবার আগে ডিসকাউন্টটা পাও। আর একটা জিনিস দেখাই দিই যে 16910 থেকে তো করতে পারবাই, এখন ওয়েবসাইট থেকে কিভাবে আমাদের এই কোর্সটা তুমি পারচেজ করবা। খুবই সিম্পল, আমরা সবাই জানি যে আমাদের একটা ওয়েবসাইট আছে, এটা পাওয়ার জন্য বেশি কষ্ট করতে হয় না। সার্চ বারে গিয়ে 10 মিনিট স্কুল অথবা শুধু 10ms লিখে সার্চ দিলেও হয়ে যায় ম্যাক্সিমাম সময়। ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু অনেকবার সার্চ দিছি একবারই চলে আসছে। সো এখানে আসছে, আসার পরে তুমি দেখো যে এখানে একটা নতুন জিনিস যুক্ত হয়েছে, এবং এটা আজকেই যুক্ত হয়েছে। আমি প্রথমবারের মতো তোমাদেরকে দেখাচ্ছি সেই নতুন জিনিসটা কি। এই যে এইচএসসি 26, এইচএসসি 27, এইচএসসি 28। সো তোমরা যদিও আরো 2টা পরীক্ষা বাকি আছে, বাট চলে আসছে আর কি, বেশি দিন আর নাই, জীবনটাই এমন। ঠিক আছে? মানে নাকের পানি আর চোখের পানি। সো খুব একটা যা ঝামেলা হবে না। আচ্ছা, একজন লিখছে যে যেগুলো এইচএসসি তে পড়িনি সেগুলো এইচএসসি তে ডিটেল পড়বো, তোমার জন্য শুভকামনা থাকলো। এরকম আরো অনেকেই ভেবেছিল এবং তাদের পরবর্তীতে নাকের পানি চোখের পানি এক হয়েছিল, কারণ এসএসসি সিলেবাসের তুলনায় এইচএসসি সিলেবাস কয় গুণ? আবিদ, আদিত্য, জাস্ট একটা র্যান্ডম নাম্বার বলো। 5-6 গুণ। 5-6 গুণ। আচ্ছা, আবিদ বলছে 15 গুণ, আদিত্য বলছে 5-6 গুণ। আমি এভারেজে 10 নিয়ে আসলাম একটা মধ্যস্থতা করে, 10 গুণ। ঠিক আছে? যদি 10 গুণ হয় তাহলে তোমার এক্সপেকটেশন কি? ইনশাআল্লাহ সময়ও 10 গুণ পাবা। ছোট্ট বন্ধু, জীবনটা সুন্দর কিন্তু এতটাও সুন্দর না। এনিওয়ে, সো ওই গ্যাপ ফিল আপের জন্য আমরা ফ্রিতে সাইকেল 0 নিয়ে আসবো, যারা আমাদের এইচএসসি কোর্সে প্রি বুক করবা। আর পাশাপাশি আমরা একটা জিনিস ভাবতেছি, তোমরা চাইলে যারা অলরেডি আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এসএমপি কোর্সে আসো তাদের জন্য স্পেশাল কিছু করা যায় কিনা। হ্যাঁ, এনিওয়ে, এইচএসসি 28 ক্লিক করবা, ক্লিক করার পর এখানে তুমি সব পাবা। ঠিক আছে? 10 মিনিট স্কুল এমন একটা অর্গানাইজেশন যারা শুধুমাত্র সায়েন্স না, সায়েন্স, হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ সবাইকে নিয়েই ভাবে। এজন্য সবার জন্যই আমাদের কিন্তু এইচএসসি তে কোর্স আছে। আর বাংলা, ইংলিশ, আইসিটি এটা তো কমন, সেটাও আছে। তো তুমি যেই বিভাগের শিক্ষার্থী, ফর এক্সাম্পল তুমি সায়েন্স, তোমার জন্য পিসিএমবি, তারপর এখানে কমন আছে বাংলা, ইংলিশ, আইসিটি। তারপর তুমি বিজনেস স্টাডিজ, তোমার জন্য আছে। তারপর তুমি হিউম্যানিটিজ বা মানবিক, তোমার জন্য আছে, সবার জন্যই আছে। তো শুধু মানে তোমার একার জন্য না, তোমার যেসব বন্ধু বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিজ আছে ওদেরকেও জানিয়ে দিও 10 মিনিট স্কুলে কিন্তু সকল বিভাগেরই কোর্স আছে। এরপর তুমি কি করবা? খুব সহজ। আমি যেহেতু সায়েন্সের মানুষ, সায়েন্সে চলে যাই। এই যে আরো জানুন, বিস্তারিত জানুন ক্লিক করবা। ক্লিক করার পর দেখো এখানে প্রিবুকের অপশনটা আছে, মাত্র 1000 টাকা লাগবে। আমার মনে হয় প্রিবুকটা করে ফেলা সেফ, নয়তো কিন্তু হাইয়েস্ট ডিসকাউন্টটা পাবা না। আর এখানে তোমাদের সব প্রিয় ভাইয়া আপুদের ছবি আছে। এই যে আমরা আমাদেরকে খুঁজে বের করি, কারণ আমরা নিজেদেরকে প্রিয় মনে করি। হ্যাঁ, এই যে আমাদের শোভন ভাইয়া আছে, আমাদের আদিত্য ভাইয়া আছে এবং আবিদ ভাইয়া আছে।
এবং ইনশাআল্লাহ আমাদের তিনজনের সাথেই তোমাদের এইচএসসি তে দেখা হবে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আদিত্য পড়াশোনা শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ থেকে। মানে এভাবে বললাম কারণ হচ্ছে যে ও মাত্র ওর ইয়ার ফাইনালটা দিছে। আর এছাড়াও আমাদের সাথে আমাদের মিস্টার সুপারম্যান, সোনামণি, কুকি, মানে যাকে সবাই অনেক পছন্দ করে, আবিদ ভাই। তো ইনশাল্লাহ দেখা হবে। অনেক কথা বলে ফেললাম, আবার রিয়ালিটিতে ব্যাক করি, সেটা হচ্ছে রবিবার হায়ার ম্যাথ পরীক্ষা। সো ওভার টু ইউ আদিত্য, আমরা এবার আবার স্কুল শেষ করি। ও থ্যাংক ইউ শোভন ভাইয়া। আমরা হচ্ছে এখন আবার পড়ায় ব্যাক করতেছি ইনশাআল্লাহ। আমরা আজকে 70টার মতো এমসিকিউ করব, বাট তাছাড়া ভাই কিন্তু বারবার বলেছেন 70টার বাইরেও কিন্তু আমাদের আরো অনেকগুলো এমসিকিউ আছে জাস্ট প্র্যাকটিসের জন্য। আমরা এখানে জাস্ট প্রতিটার জন্য একটা করে টাইপ রেখেছে, বাট তাছাড়াও কিন্তু একটা টাইপের আন্ডারে কিন্তু আরো অনেকগুলো ম্যাথ হইতে পারে। ওই ম্যাথগুলো কিন্তু আমার 200 এমসিকিউর ভিডিওতে আছে। 200 এমসিকিউর ভিডিওটা দেখবা, তারপর ক্যালকুলেটর হেক্সে ভিডিওটা দেখবা। তোমাদের অনেকে মনে হইতে পারে ভাই আমার তো 100 এমএস ক্যালকুলেটর, আমি কি আমার কোনো ভিডিও নাই? হ্যাঁ, একটা ভিডিওতে একদম 4টা মডেল দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেটর হেক্সে ভিডিও তোমাকে দেখিয়েছি, ইএস প্লাস, সিডব্লিউ, 100 এমএস সবকিছুই। তো আই থিঙ্ক ভিডিওটা দেখলে তোমাদের একদম 100 ধারণা ক্লিয়ার হয়ে যাবে ক্যালকুলেটর নিয়ে। তো আমি যেহেতু ক্লাসটা শুরু করতেছি, জাস্ট একটা কথা বলে ক্লাসটা শুরু করব। তোমাদের অনেক ফ্রেন্ড কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে এসে ঘুমাই গেছে, এখনো ঘুমের থেকে উঠে নাই। ওদেরকে একটু ঘুমের থেকে জাগাও, ওদেরকে একটু বলো ক্লাসটায় জয়েন হয়ে যেতে। আর তোমরা একটু লাইভটা শেয়ার দিয়ে দাও, তোমার ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। আমি তাহলে বাকি পার্টটা শুরু করতেছি। খুবই ইজি একটা ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় সময়ই আসবে, এবং বেশিরভাগ সময় এগুলোই আসে যেগুলো তুমি জাস্ট মানগুলো ক্যালকুলেটরে বসাতে পারো অথবা মুখে মুখে করলেও কিন্তু হবে। কি বলা হয়েছে দেখো, যে একটি অনুক্রমের এনতম পদ তোমাকে দেওয়া আছে ইউএন, সাধারণ পদ দেওয়া আছে ইউএন ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2। বলা হচ্ছে অনুক্রমটির প্রথম 12টি ও প্রথম 6টি পদের সমষ্টির পার্থক্য কত। তার মানে প্রথম 12টা পদের সমষ্টি বের করবা, তারপর প্রথম 6টা পদের সমষ্টি বের করবা, এই দুইটা সমষ্টিকে তুমি জাস্ট বিয়োগ করে দিবা। তাহলে চলো আমরা একটু দেখি যে প্রথম 12টা পদগুলো দেখতে কেমন হবে। আমরা মনে করো 1 নম্বর পদ বের করি। 1 নম্বর পদ মানে কি, 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এই n এর পরিবর্তে আমরা কত বসাবো, 1 বসাবো, এই 1 বসাই দিলাম, ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1। যেহেতু আমার একটা ঋণাত্মক সংখ্যার পাওয়ার বেজোড় সংখ্যা, তাহলে এটা আমার ঋণাত্মক সংখ্যাই হবে। তাহলে এখানে আমার হয়ে যাবে কত, -1ই থাকবে, ডিভাইডেড বাই 2। এখানে হয়ে যাবে 1 মাইনাস মাইনাস তোমার হচ্ছে +1 হয়ে যাবে, 1 1 যোগ করলে হয়ে যাবে 2, 2 ডিভাইড বাই 2 হয়ে যাবে 1। এখন মনে করো u2 যদি তুমি বের করতে চাও তাহলে কত হবে, যে 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2, n এর পরিবর্তে 2 বসাই দিবা, ডিভাইড বাই 2। তুমি এখানে দেখতে পাচ্ছ যেহেতু তোমার এখানে ঋণাত্মক সংখ্যা আছে -1 এর পাওয়ার হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে এখানে প্লাস পাবা, তার একটা মাইনাস আছে, তার মানে হয়ে যাবে 1 মাইনাস 1 ডিভাইড বাই 2। 1 মাইনাস 1 মানে কত, 0, 0 ডিভাইড বাই 2 আসলে কত, 0। এখন ঠিক একই ভাবে 3 নাম্বার পদ বের করলে তুমি পাবা 1, 4 নাম্বার পদ বের করলে তুমি পাবা 0, আবার u5 বের করলে তুমি পাবা 1। তার মানে বেজোড় পদে তুমি পাচ্ছ 1, জোড় পদে তুমি পাচ্ছ 0। এই দেখো বিজোড় পদ মানে কি, প্রথম পদ বিজোড় পদ পাচ্ছ 1, জোড় পদ মানে 2 নাম্বার পদ, এখানে তুমি পাচ্ছ কত, 0। ঠিক একইভাবে বেজোড় পদ পাচ্ছ 1, জোড় নাম্বার পদে পাচ্ছ হচ্ছে তুমি 0, আবার বেজোড় পদে 1 পাচ্ছ। তার মানে আমাদের অনুক্রমটা হবে এরকম 1 0 1 0 1 0 এমন করে চলতে থাকবে। এখন চিন্তা করো তো 12টা সংখ্যার মধ্যে তোমার কয়টা জোড় সংখ্যা কয়টা বিজোড় সংখ্যা আছে। ভাই এখানে আমাদের 6টা বেজোড় সংখ্যা আছে এবং 6টা জোড় সংখ্যা আছে। তাহলে বেজোড় পদের মানগুলো তো 1, তাহলে 6টা 1 কে তুমি যদি যোগ করো তাহলে যোগফল কত হবে, 6। তাহলে 12টা পদকে তুমি যদি যোগ করো যোগফল হবে 6। ঠিক একইভাবে 6টি পদের সমষ্টি কত হবে, 6টা পদের জন্য কয়টা জোড় সংখ্যা কয়টা বিজোড় সংখ্যা আছে, 3টা জোড় 3টা বিজোড় আছে। তাহলে আমাদের বেজোড়ে যে 1 গুলো আছে 3টা 1 যোগ করলে হয়ে যাবে কত, 3। তাহলে দেখো 12টা পদের সমষ্টি 6 আর 3টা পদের প্রথম 6টা পদের সমষ্টি হচ্ছে 3, তাহলে 6 - 3 হয়ে যাবে আসলে 3। তো যোগফল হবে হচ্ছে 3, সরি সমষ্টি চেয়েছে পার্থক্য চেয়েছে, তার মানে বিয়োগফল হয়ে যাবে আমাদের 3। কারেক্ট অ্যানসার হচ্ছে আমাদের সি, তাই না? তো সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার। পরের পার্টটা দেখো, এই পরের পার্টটার জন্য হচ্ছে আমাদের সাধারণ পদ একটু বের করে নিতে হবে। এই সাধারণ পদের ম্যাথগুলো আমি তোমাদের 200 এমসিকিউ রেকর্ডেড ক্লাসে প্রচুর দেখিয়েছি, এখানে জাস্ট একটা নিয়ে আসলাম। কি বলা হচ্ছে দেখো, যে 1, 4 ডিভাইড বাই 3, 3 ডিভাইড বাই 5 অনুক্রমটির 20তম পদ কোনটি। আমরা একটু অনুক্রমটাকে লিখি, যে 1, 4 ডিভাইড বাই 3, 9 ডিভাইড বাই 5, ডট ডট ডট। এই 1 কে আমরা কি বলতে পারি, দেখো তো 1 কে আমরা বলতে পারি না যে 1 ডিভাইডেড বাই 1,
আমরা একটু এটাকে একটু অ্যানালাইসিস করব। এই যে আমার অনুক্রমটা দেওয়া আছে এটাকে একটু অ্যানালাইসিস করে সাধারণ পদটা বের করার চেষ্টা করব। দেখো তো এখানে আছে প্রথম পদে 1, দ্বিতীয় পদে 4, তৃতীয় পদে হচ্ছে 9। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যততম পদ এখানে লবে আছে কি তার পাওয়ারটা না, 1 স্কয়ার মানে কত 1, 2 নাম্বার পদে 2 স্কয়ার মানে কত 4, 3 নাম্বার পদে 3 স্কয়ার মানে কত 9। তার মানে আমাদের লবে হবে n স্কয়ার। এবার হরে দেখো কি আছে, হরে তুমি দেখতে পাচ্ছ 1 3 5 এমন করে চলতেছে, মানে তুমি এখানে বেজোড় সংখ্যাগুলো পাচ্ছ 1 3 5, তাই না? এখন আমরা জানি 2n মানে হচ্ছে জোড় সংখ্যা, 2n প্লাস 1 যদি করো তাহলে এটা বিজোড় সংখ্যা, অথবা 2n মাইনাস 1 করো এটাও একটা বিজোড় সংখ্যা। এখন কোনটা বসবে, তুমি একটু 2n প্লাস 1 বসায় দেখো। আমি মনে করো এটাকে ধরতেছি যে এটাই আমাদের বিজোড় সংখ্যা সাধারণ পদ 2n প্লাস 1। এখন n এর পরিবর্তে তুমি যদি 1 বসাও, n এর পরিবর্তে 1 বসালাম তার কথা হবে 2 ইনটু 1 প্লাস 1, 2 ইনটু 2 মানে 2, 2 প্লাস 1 মানে আসলে 3। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে 3 না, এখানে আছে 1, তার মানে এটা আমি নিতে পারতেছি না। এবার 2n মাইনাস 1 তুমি করো, এখানে তুমি n এর পরিবর্তে 1 বসাও, তাহলে হয়ে যাবে 2 ইনটু 1 মাইনাস 1, 2 ইনটু 1 মানে তোমার 2, 2 মাইনাস 1 মানে আসলে 1। এই 1 তুমি এখানে দেখতে পাচ্ছ। ঠিক একইভাবে এটার জন্য সলভ করে দেখো, 2 ইনটু 2 মাইনাস 1, 2 ইনটু 2 মানে 4, 4 মাইনাস 1 মানে আসলে 3। তার মানে আমাদের নিচে হয়ে যাবে 2n মাইনাস 1। এটাই আমার সাধারণ পদ। এখন আমার কততম পদ বের করতে বলা হয়েছে, 20তম পদ বের করতে বলা হয়েছে। তাহলে n এর পরিবর্তে আমি 20 বসাই দিই। 20 বসালে কি হবে দেখো, 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 20 মাইনাস 1। জাস্ট ক্যালকুলেটর প্রেস করো। আমরা একটু ক্যালকুলেটর যদি হচ্ছে প্রেস করি তাহলেই মানটা পেয়ে যাব। কত পাবা দেখো, 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 20 মাইনাস 1, যা আসবে তাই আমাদের কারেক্ট অ্যান্সার। কত আসছে, 400 ডিভাইডেড বাই 39, ডি নাম্বারে আছে, তো ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের পার্টটা দেখো, তোমার এখানে বলা আছে যে কোন অনুক্রমের n তম পদ তোমাকে দেওয়া আছে যে un ইকুয়াল টু 1 ডিভাইড বাই n, এবং তোমাকে বলা আছে un লেস দেন 1 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার মাইনাস 3। এখন ভাইয়া 5 টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি, 5 টু দি পাওয়ার মাইনাস 3 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 3। এখন 5 টু দি পাওয়ার 3 মানে কত, 125। এখন un এর মান আসলে কত, un এর মান তোমাকে দেওয়া আছে 1 ডিভাইড বাই n, এই মানটা বসাই দিলাম 125। এটা হচ্ছে আমাদের সম্পর্ক। কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে 1 বাই n দিয়ে আসলে কিছু নাই, সবগুলো আছে হচ্ছে n দিয়ে। তার মানে আমার এখানে উল্টাই দিতে হবে, লব আর হরকে যদি আমরা উল্টাই দেই তাহলে আমার এখানে কত হয়ে যাবে, n হয়ে যাবে ডিভাইড বাই 1, এটা হয়ে যাবে 1 ডিভাইড বাই 125। আমরা জানি যে আমাদের এই দুই পাশকে আমরা উল্টাই দিতে হয়। এখন উল্টাই দিলে আমাদের চিহ্নটা কি পরিবর্তন হয়ে যায় না, এখানে ছিল লেস দেন, এটা হয়ে যাবে গ্রেটার দেন। তাহলে দেখো তো এই ফরম্যাটটা কোথায় আছে, n গ্রেটার দেন 1 ডিভাইড বাই 125, আমি দেখতে পাচ্ছি a নাম্বারে আছে, তো a নাম্বারটি আমাদের কারেক্ট অ্যান্সার। পরের পদটা দেখো, বলছে আমাদের সাধারণ পদ আসলে এখানে কত, আমাদের এখানে সাধারণ পদটা কত হবে। তো সেম ম্যাথ, এখানে দেখো কত আছে, এখানে তোমার 1 দেখতে পাচ্ছ, 3 দেখতে পাচ্ছ, 9 দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 3। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার n লিখতে পারি। এখন দেখো তো 5 টু দি পাওয়ার n আসলে কোথায় আছে, 5 টু দি পাওয়ার n কিন্তু তোমার শুধুমাত্র সি নাম্বারই আছে, আর কোথাও কিন্তু তোমার 5 টু দি পাওয়ার n নেই, এখানে আছে 5 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদের সি নাম্বারটা কিন্তু কারেক্ট অ্যান্সার। জাস্ট অ্যানালাইসিস করে আমরা এটা বুঝতে পারলাম যে আমার এটা সি নাম্বার হবে। উপরে এটা চেক করা লাগতেছে না, বাট তুমি তারপর চেক করে নিতে পারো উপরেটা হচ্ছে কিনা। দেখো কত আছে, 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন n এর মধ্যে যদি আমরা 1 বসে তাহলে কত হয়ে যাবে, 3 টু দি পাওয়ার n 1 মাইনাস 1 মানে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মান কত 1, এই 1 এখানে আছে। এখন এখানে যদি n এর 1 এর পরিবর্তে তুমি 2 বসাও তাহলে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3। এই দেখো তোমার এখানে 3 আছে, বাকিটা তুমি বুঝতে পারতেছো। এখন পরীক্ষা হলো তো আমাদের এত কিছু করার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমরা অ্যানসার দিয়ে দিব সি, যেহেতু আমাদের নিচেরটা মিলে গেছে। পরেরটা দেখো, বলছে কোন অসীম গুণোত্তর ধারার তোমার সাধারণ অনুপাত হচ্ছে হাফ, এখানে সাধারণ অনুপাত হবে, এবং অসীমতক সমষ্টি তোমাকে দেওয়া আছে 2 ডিভাইড বাই 3। প্রথম পদ তোমাকে কত নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা এবার দেখো তো আমরা কি জানি, কোনো একটা অসীম গুণোত্তর ধারার সাধারণ তোমার অসীমতক সমষ্টি থাকার আমাদের কন্ডিশনটা কি ছিল, যে মডুলাস অফ r লেস দেন 1। এখন আর কি ছিল, সাধারণ অনুপাত, এটার মানে কি -1 থেকে 1 এর মাঝখানে। আর ফর্মুলা কি আমাদের সাধারণ, আমাদের অসীমতক সমষ্টি নির্ণয়ের ফর্মুলা কি, s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইড বাই 1 মাইনাস r। এখন তোমাকে দেখো কোশ্চেনে দেওয়া আছে অসীমতক সমষ্টি দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 3, সরি 2 ডিভাইড বাই 3 ইকুয়াল টু, আমাকে কি বের করতে বলা হয়েছে, প্রথম পদ নির্ণয় করতে বলা হয়েছে। এখন প্রথম পদ হচ্ছে আমাদের a, আর হচ্ছে সাধারণ অনুপাত, তাহলে a এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো a ডিভাইড বাই হয়ে যাবে 1 মাইনাস r, আর এর মান কত, হাফ। তাহলে তোমার কত হয়ে যাবে, 2 ডিভাইড বাই 3 ইকুয়াল টু a ডিভাইড বাই 1 মাইনাস হাফ মানে কত, হাফ। তাহলে a এর মান কত হয়ে যাবে, a ইকুয়াল টু 2 ডিভাইড বাই 3 ইনটু 1 ডিভাইড বাই 2,
এই যে দেখো 2 কাটা চলে যাচ্ছে, থাকতেছে কত a ইকুয়াল টু 1/3। তাহলে a এর মান 1/3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছি ডি নম্বরে আছে। এই পার্টটা থেকে বেশ কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো মনে রাখো। আর আমরা কিন্তু এই অসীম ধারার আর যত এমসিকিউ হতে পারে 200 এমসিকিউ তে কিন্তু কভার করেছি। জাস্ট ভিডিওটা দেখে নিও আর ক্যালকুলেটর এক্স ভিডিওটা দেখে নিও। সেম ভাবে তুমি দেখো এখানে তোমার বলা হচ্ছে যে ধারাটির অসীমতক সমষ্টি কত, ব্যাপারটা কিন্তু ইজি। আমরা একটু আগে ফর্মুলা দেখেছি যে s ইনফিনিটি ইকুয়াল টু হয়ে যাবে তোমার a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখন তোমাকে a আর r এর মানটা বের করতে হবে। a আর r এর মান কত? a মান হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ কত দেখতে পাচ্ছ 5, তাহলে a এর মান হয়ে যাবে 5। আর r কত? r মানে তোমার হচ্ছে সাধারণ অনুপাত, যে কোনো একটা পদ নাও তার পূর্ববর্তী পদের ভাগফল করো, এটি আমাদের সাধারণ অনুপাত। যদি সমান হয়, সবগুলোর জন্য সাধারণ হয়, এটাকে বলে আমরা সাধারণ অনুপাত। তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে তোমার -1 ডিভাইডেড বাই 5, এটাই হচ্ছে আমাদের r এর মান, ঠিক আছে? অথবা তুমি যদি 1 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই -1 করো, তাহলে তুমি পাচ্ছ -1 ডিভাইডেড বাই 5। তার মানে দেখতে পাচ্ছি যে আমাদের অনুপাতটা সাধারণ, দুইটা পদের পরস্পর মধ্যে যে অনুপাতটা রয়েছে এটা সাধারণ অনুপাত। এবং এটা কিন্তু আমাদের r এর যে কন্ডিশনটা রয়েছে যে মডুলাস অফ r লেস দেন 1, এটা কিন্তু ফুলফিল করতেছে। মানে কি -1 থেকে 1 এর মাঝখানে তোমার থাকবে r এর মানটা। এখন -1 ডিভাইড বাই 5 কিন্তু তোমার এই রেঞ্জের মধ্যেই আছে। তার মানে আমরা এটাকে অসীমতক সমষ্টি বের করতে পারবো। জাস্ট মানগুলো বসিয়ে দাও সবকিছু, তারপর ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, আমাদের মান হয়ে যাবে। বাট এখানে মানে একটু খেয়াল রেখো, মাইনাস আছে তো আর এর মানটা কিন্তু তোমার মাইনাসই আছে, তো আর এর মানটা মাইনাসই বসাবা। তাহলে কত হয়ে যাবে? 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 5, যা আসবে তাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কত পাচ্ছ? 25 ডিভাইড বাই 6। তো 25 ডিভাইড বাই 6 হচ্ছে ডি নাম্বার আছে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের পার্টটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা দেওয়া আছে এক্স এর জন্য কোনটা সঠিক, তোমাকে একটা অসমতা দেওয়া আছে। আমরা এই অসমতাটাকে কিভাবে সলভ করতে পারি? এই অসমতাকে আমরা দুইটা ভাগে আসলে কনসিডার করব। প্রথমত কি দেওয়া আছে? -1 লেস দেন 1 ডিভাইড বাই x প্লাস 1 লেস দেন 1। আমরা এটাকে দুইটা ভাগে কনসিডার করব। প্রথম ভাগটা হবে তোমার হচ্ছে এই পর্যন্ত, এটা একটা ভাগ, এবং দ্বিতীয় ভাগটা হবে এটা, এটা প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ। তাহলে চলো আমরা প্রথমে প্রথম ভাগটা নিয়ে কাজ করি, মানে -1 লেস দেন 1 ডিভাইড বাই x প্লাস 1। আমরা এই x এর পার্টটাকে উপরে রাখতে চাই, তাহলে আমরা দুই পার্টটাকে উল্টাই দিই। উল্টে দিলে কত হবে? তোমার এর নিচে 1 আছে, তাহলে 1 উপরে চলে যাবে, -1 নিচে চলে আসবে, তাহলে মানে এখানে তোমার -1ই থাকতেছে। আর এখানে x প্লাস 1 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। যেহেতু আমি আমাদের এই লব আর হর উল্টাই দিলাম, আমাদের চিহ্নটাও তাহলে উল্টাই দিতে হবে। এখানে ছিল লেস দেন, এটা হয়ে যাবে এখন গ্রেটার দেন। তাহলে এটা এমন হয়ে যাবে -1 ডিভাইড বাই 1 মানে -1 গ্রেটার দেন, এখানে হয়ে যাবে x প্লাস 1 ডিভাইড বাই 1 মানে x প্লাস 1। এখন এই প্লাস 1 কিন্তু তুমি যদি এই পাশে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে -1 -1 হয়ে যাবে -2 গ্রেটার দেন x। অথবা এটাকে তুমি একটু সুন্দর করে সাজিয়ে লিখতে পারো x লেস দেন -2। এটা আমাদের প্রথম পার্ট থেকে আমরা মানটা পেয়েছি। দ্বিতীয় পার্টটা আমরা সলভ করি। দ্বিতীয় পার্টে কি আছে? যে এই পার্টটা নিব, 1 ডিভাইড বাই x প্লাস 1 লেস দেন 1। সেম ভাবে আমরা উল্টাই দিব, উল্টে দিলে কত হবে? x প্লাস 1 ডিভাইড বাই 1, 1 ডিভাইডেড বাই 1, এটা নিচে তো 1 আছে তাই না, তো উল্টে দিলে আসলে 1 ডিভাইড বাই 1 হবে। এখন মূল যে ব্যাপারটা, আমাদের চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে ছিল লেস দেন, এটা হয়ে যাবে গ্রেটার দেন। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x প্লাস 1 গ্রেটার দেন 1, x ইকুয়াল টু পেয়ে যাবো গ্রেটার দেন, এই 1 কে এই পাশে নিয়ে গেলে 1 1 মানে 0, মানে x হয়ে যাবে 0 থেকে বড়। তাহলে আমাদের x এর মান দুইটা পেয়ে গেলাম। এক হচ্ছে তোমার x এর মান -2 এর থেকে ছোট, আর হচ্ছে x এর মান 0 থেকে বড়। কত নম্বরে আছে দেখো? সি নম্বরে। তো সি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 17 নাম্বার দেখো, আমরা অলরেডি কিন্তু ত্রিকোণমিতিতে চলে আসছি। সরি 18 নাম্বার। তোমাকে tan থিটা আর tan বিটা এর মান বের করতে বলা হয়েছে। আমরা কি করব? আমরা থিটা আগে দেখব কোথায় আছে। থিটা হচ্ছে এখানে আছে। যেহেতু থিটা এখানে আছে, তাহলে আমরা বলবো এটা লম্ব আর এটা ভূমি, আর এটা আমাদের অতিভুজ। তাহলে আমাদের tan থিটা আসলে মানে কি? tan থিটা মানে হয়ে যাবে তোমার হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি। আমি আগে প্রথমে এটা লিখি। tan থিটা মানে কি? লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে থিটা যদি এটা হয়, তাহলে লম্ব 12, ভূমি হচ্ছে 5, তাহলে হয়ে যাবে 12 ডিভাইড বাই 5। আর এটা তো অলওয়েজ অতিভুজ, যেহেতু আমাদের কিউ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। আমরা যে 90 ডিগ্রি বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ। এখন tan বেটা আসলে কত? এই কোণটাকে আমরা বেটা কোণ বলতেছি। এখন তাহলে বেটা যদি কোণ হয়, তাহলে এটার বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব, মানে এটা আমাদের লম্ব হয়ে যাবে 5 হয়ে যাবে লম্ব, আর ভূমি হয়ে যাবে হচ্ছে 12, 5 ডিভাইড বাই 12। তাহলে এখন 5 5 কাটা, 12 12 কাটা, থাকতেছে কত? 1। তাহলে 1 হচ্ছে আমাদের এটা কারেক্ট आंसर, যেটা কিনা সি নাম্বারটা। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আচ্ছা, চলো আমরা একটু সামনের দিকে আগাই। তোমাকে বলা হচ্ছে cos 5 থিটা ইকুয়াল টু sin 5 থিটা হলে থিটা এর মান আসলে কত? তো এই ম্যাথটাকে আমরা কিভাবে সলভ করব?
আমরা ধরে নিই আমরা দুই পাশে মনে করো cos 5 থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, অথবা এই cos 5 থিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে sin 5 থিটা ডিভাইডেড বাই cos 5 থিটা ইকুয়াল টু 1। এখন sin ডিভাইড বাই cos মানে কত? tan 5 থিটা বা 10 ইকুয়াল টু হচ্ছে 1। এখন ভাইয়া tan 5 থিটা এই 1 কে আমরা কি বলতে পারি? 1 কে আমরা বলতে পারি না 10 পাই ডিভাইড বাই 4। 10 যদি চলে যায় তাহলে আমরা কি বলতে পারি হচ্ছে 5 থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে পাই ডিভাইড বাই 4। তাহলে থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? পাই ডিভাইড বাই 5 ডিভাইড বাই 4 মানে 20। তো থিটার মান হয়ে যাবে পাই ডিভাইড বাই 20। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট आंसर। নিচের চিত্রের আলোকে tan থিটা ও cos থিটা এর মান তোমাকে বের করতে বলা হয়েছে। এখন তুমি দেখতে পারো যে আমাদের কিন্তু যে চিত্রটা দেওয়া আছে এখানে থিটা দেওয়া আছে এটা, ঠিক আছে? এই যদি থিটা হয় তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের লম্ব, বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ অ্যাজ ইট ইজ তোমাকে দেওয়া আছে। তাহলে দেখো তো 3, 5 আর কত হইলে আমাদের পিথাগোরাসের ত্রয়ী ফর্ম হয়? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আমরা জানি 3, 4 আর 5 হলে পিথাগোরাসের ত্রয়ী ফর্ম হয়, তাহলে আমাদের ভূমিটা হয়ে যাবে 4। অথবা তুমি যদি হচ্ছে এই √5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার করো তাহলে তুমি 4ই পাবা আর কি, নরমালি আর কি। তাহলে ভূমি পেয়ে গেলাম আমরা 4। এখন আমাকে tan থিটা ইনটু cos থিটা বের করতে বলা হয়েছে। তাহলে tan থিটার মান কত হয়ে যাবে? লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4 ইনটু cos থিটা, cos মানে কত? ভূমি ডিভাইড বাই অতিভুজ মানে 4 ডিভাইড বাই 5। তাহলে দেখো 4 4 কাটা চলে যাচ্ছে, থাকতেছে কত? 3 ডিভাইড বাই 5। তাহলে 3 ডিভাইড বাই 5 যেখানে আছে এটাই হচ্ছে আমাদের কারেক্ট आंसर, যেটা কিনা আসলে এ নম্বরে আছে। তো ম্যাথ কিন্তু আসলে কঠিন আসে না, আমাদের জাস্ট একটু প্র্যাকটিস রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা ইজিলি করতে পারবো। এখন এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি। তোমার কাছে সিডব্লিউ থাকো, 100 এমএস থাকো, যাই থাকো, ইজিলি ক্যালকুলেটর দিয়ে সলভ করবে, কারণ এইভাবে নরমালি করতে গেলে কিন্তু একটু বড় হবে, অপশন টেস্ট করতে গেলে একটু বড় হয়ে যাবে। আমরা ডিরেক্ট ক্যালকুলেটর এটা মান বসাই দিব। তাহলে এখানে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, ক্যালকুলেটর হেক্সের ভিডিওতে আমি বারবার এই সতর্কগুলো তোমাকে দিয়েছি, সতর্কতার বাণী, যে আমাদের এই রেঞ্জটাকে খেয়াল করতে হবে যে থিটা আসলে কোন রেঞ্জে দেওয়া আছে। তোমার এখানে থিটা দেওয়া আছে হচ্ছে এই যে 0 থেকে 2 পাই এর মাঝখানে, 3 পাই ডিভাইড বাই 2, এই তো বুঝছো? তো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের যে কোনো একটা থিটার মান আমাদের বের হবে, এবং আমাদের ইনিশিয়াল ভ্যালু আসলে এখান থেকেই বসাইতে হবে। প্রথমত চলো আমরা এটাকে হচ্ছে সমীকরণে উঠাই ফেলি। তার আগে একটা জিনিস দেখতে হবে, এই যে cos স্কয়ার থিটা এটার মানে কিন্তু তোমার হচ্ছে cos থিটা হোল স্কয়ার। তাহলে কত লিখবো? 6 cos স্কয়ার থিটা, এই যে 6 ইনটু cos স্কয়ার থিটা, থিটার পরিবর্তে x দিয়ে দিই, থিটার পরিবর্তে আমরা x দিচ্ছি, ওকে। 6 cos স্কয়ার থিটা -7 ইনটু cos থিটা, থিটার পরিবর্তে আমরা x দিয়ে দিচ্ছি, প্লাস 2 ইকুয়াল টু 0, প্লাস 2 ইকুয়াল শিফট দিয়ে কেলসি ইকুয়াল 0। আমরা এটাকে সমাধান করতে চাই, সমাধান করতে হলে আমরা শিফট দিয়ে কেলসিতে প্রেস করব, x এর একটা ইনিশিয়াল ভ্যালু দিব। x এর ইনিশিয়াল ভ্যালু কত দিব? 0 থেকে তোমার কত ছিল? 0 থেকে বড়, তোমার 90 ডিগ্রি থেকে ছোট, 0 কিন্তু না বা 90 কিন্তু না। তো চলো আমরা মাঝামাঝি একটা সংখ্যা দিই, মনে করো 10 দিচ্ছি, ইনিশিয়াল ভ্যালু 10 দিচ্ছে, 10 দিয়ে সলভ করে দিতেছি, x এর মান তোমার আছে 60। তাহলে এটি হচ্ছে 60 ডিগ্রি। এখন তোমার কাছে যদি অন্য কোনো ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর হেক্সের ভিডিওটা দেখে নিও, ওখানে সবগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেওয়া আছে। তাহলে আমাদের x এর মান চলে আসছে 60 ডিগ্রি, তো b হচ্ছে আমাদের কারেক্ট आंसर। অথবা তুমি এখানে থিটার পরিবর্তে b বসিয়ে দেখো, তুমি মান পাবা 0। তারপরে দেখো এখানে বলছে cosec থিটা ইকুয়াল টু y ডিভাইড বাই x হলে tan 3 পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটার মান কত? আচ্ছা, tan 3 ইনটু পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটার মান আসলে কত হবে? আমরা কি জানি পাই বাই 2 এর যদি বিজোড় গুণিতক থাকে তখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা কি চেঞ্জ হয়ে যায় না? টেনটা হয়ে যায় cot, sin হয়ে যায় cos, sec হয়ে যায় cosec, তো এটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাবে, tan হয়ে যাবে cot থিটা। এখন আমাদের cot থিটার মানটা আসলে বের করতে হবে। এখন আমাকে দেওয়া আছে কি cosec থিটা ইকুয়াল টু হচ্ছে y ডিভাইড বাই x। তাহলে আমরা হচ্ছে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, সমকোণী ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমরা যে কোনো একটা কোণকে আমরা থিটা ধরে নিচ্ছি। তাহলে cosec থিটা মানে কি? অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে আমাদের অতিভুজ কত? y, লম্ব কত? x। তাহলে আমাদের ভূমি কত হয়ে যাবে? y স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন আমাদের tan থিটা মানে কি জানি? আমরা tan থিটা মানে জানি ভূমি ডিভাইড বাই লম্ব, ভূমি ডিভাইড বাই লম্ব। এখন ভূমি কত? ভূমি মানে তোমার হচ্ছে যে এটা y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর লম্ব মানে লম্ব হচ্ছে x। এটা হচ্ছে আমাদের কারেক্ট आंसर। কত নম্বরে আছে? বি নম্বরে। তো বি নাম্বারটা কিন্তু আমাদের কারেক্ট आंसर। ঠিক আছে ভাইয়ারা? তো এই তো। তারপর দেখো বলা হচ্ছে যে থিটা এর মান আসলে কত? যে sin থিটা ইকুয়াল টু -√3 ডিভাইড বাই 2, থিটার মানটা তোমাকে এখানে হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে, আমরা থিটার মানটা বের করতে চাই। তুমি চাইলে আসলে এখানে অপশন টেস্ট দিয়ে করতে পারো, বাট এখানে একটু সমস্যা আছে, আমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করব, কারণ আমাদের কিন্তু আসলে থিটার মানটা
কোন রেঞ্জের মধ্যে হবে? দেখো 0 থেকে π/2, পাই, 3π/2, আবার এখানে 2π। বলেছে থিটার মানটা হবে তোমার পায়ের থেকে বড়, 3π/2 এর থেকে ছোট। এখন পায়ের থেকে বড় তোমার কে আছে এবং 3π/2 থেকে ছোট কোন কোয়াড্রেন্টটা? এটা কি থার্ড কোয়াড্রেন্টটা না? থার্ড কোয়াড্রেন্টের একটা কোণ হচ্ছে আমাদের থিটা। তাহলে সাইনের কত অ্যাঙ্গেলের জন্য, যেটা কি থার্ড কোয়াড্রেন্টের কোন একটা কোণ, যার জন্য তুমি মান পাবা -√3/2। দেখো এটা ক্যালকুলেটর দেখে সলভ করবা। সাইন থিটা আগে নিবা, সাইন থিটা, থিটার পরিবর্তে x দিচ্ছি, ইকুয়াল দিবা, আলফা দিয়ে কেলসি প্রেস করলে ইকুয়াল পেয়ে যাবা -√3/2 তুমি পাচ্ছ। দিলাম, আমরা এটা সলভ করব, শিফট দিয়ে কেলসি প্রেস করব। এখন তোমাকে একটা ইনিশিয়াল ভ্যালু তোমাকে দিতে বলা হয়েছে। এখন এই ইনিশিয়াল ভ্যালু তুমি কত দিবা? ইনিশিয়াল ভ্যালুটা তোমার অবশ্যই এই রেঞ্জের ভিতরে কোন একটা সংখ্যা দিতে হবে। 180 আর এখানে কত আছে 270, 180 আর 270 এর মাঝামাঝি যে কোনো একটা সংখ্যা দাও। চলো আমরা 200 দিই, 200 দিয়ে এটাকে সলভ করে দেখো তুমি কত পাও। এই যে x এর একটা ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি, মনে করো 200, ইকুয়াল দিলাম, আমরা একটু ওয়েট করলে দেখতে পাচ্ছ x এর মান পেয়ে যাচ্ছ 240। তার মানে অ্যাকচুয়াল যে আমার থিটার মানটা, এই থিটার মানটা হবে 240 ডিগ্রি। এখন 240 ডিগ্রি মানে কত? 240 ডিগ্রি মানে হচ্ছে তোমার 4π/3। এখন 4π/3 টা আমি কেমনে বুঝবো? পায়ের পরিবর্তে তুমি 180 বসাও, 4 × 180/3 যদি করো তুমি দেখতে পারবা 240 পেয়ে যাচ্ছ। তো যদি মনে না থাকে জাস্ট হচ্ছে অপশন টেস্ট করে নিবা। তাহলে দেখতে পাচ্ছি আমাদের বি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের পার্টটা দেখি আমরা, যে তোমাকে দেওয়া আছে সেম ভাবে যে sec θ = 2, তোমার থিটার এর রেঞ্জ দেওয়া আছে 3π/2 থেকে 2π এর মধ্যে। তা আমরা কি জানতাম, যেটা এই সবগুলো কোণ তো আমরা মোটামুটি জানি যে 3π/2 থেকে 2π এটা মানে আসলে কোন কোয়াড্রেন্টে আছে। 3π/2 মানে হচ্ছে তোমার 270 ডিগ্রি, আর 2π মানে হচ্ছে তোমার 360 ডিগ্রি। থিটার মানটা এই দুইটার মাঝামাঝি থাকবে। তাহলে এটার মাঝামাঝি আসলে কি? চতুর্থ কোয়াড্রেন্ট না ফোর্থ কোয়াড্রেন্ট, রাইট? তার মানে আমি যখন ক্যালকুলেটরে যেটা সলভ করব, সলভ করে যে মানটা বের করতে চাবো, এটার ইনিশিয়াল ভ্যালুটা তোমার চতুর্থ কোয়াড্রেন্টে কোন একটা কোণ দিতে হবে। চলো করে দেখাই। দেওয়া আছে কত? sec θ = 2 না? এখন sec θ মানে কি? এখন sec θ তো কোনো বাটন নেই আমার, ডাইরেক্ট sec θ কে আমরা লিখতে পারি কত? 1/cos θ। তাহলে 1/cos θ = 2 লিখবো। দেখো 1/cos θ, এই যে cos θ, θ মানে কত? x, ইকুয়াল টু কত লিখবো? 2 লিখবো। এখন আমি এটা সলভ করব, শিফট দিয়ে কেলসি প্রেস করব। তোমাকে x এর একটা ইনিশিয়াল ভ্যালুর জন্য এটা সলভ করতে হবে। তো ইনিশিয়াল ভ্যালুটা তুমি কোথা থেকে দিবা? ইনিশিয়াল ভ্যালু তোমাকে এই ফোর্থ কোয়াড্রেন্টের একটা কোণ দিতে হবে। এখন আমার একটা কোণ তুমি চিন্তা করো যেটা কিনা 270 এর থেকে বড় এবং 360 এর থেকে তোমার ছোট। আমি ধরে নিচ্ছি এমন কি আছে, তোমার 280 ধরি আমরা, দাও 280 দিলাম, 280 দিয়ে আমরা ইকুয়াল দিয়ে একটু প্রেস করলে দেখতে পাচ্ছি x এর মানটা পেয়ে যাচ্ছে আমার 300। মানে আমাদের থিটার মানটা হচ্ছে 300 ডিগ্রি। তাই থিটা আমাদের 300 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এখন ওকে, এখন আমরা এই থিটাতে খালি মানটা বসিয়ে দেখবো যে আমরা আসলে কি মান পাই। তাহলে 10 থিটা 10 300 বসাই দেখি আমরা -√3 পাই কিনা। 10 300 ডিগ্রি যদি আমরা করি কত পাচ্ছি? -√3 পাচ্ছি। তারপর sin 300 যদি বসাও সেম মান পাচ্ছ। তারপর তুমি cos 300 যদি বসাও দেখবা তুমি হচ্ছে হাফই পাচ্ছ। তার মানে সবগুলো আসলে কারেক্ট, এ বি সি ডি সবগুলো আমাদের কারেক্ট হবে। পরের পার্টটা দেখো, এটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। তো আমি জাস্ট তোমাদেরকে একটু আগে যে ম্যাথটা করিয়েছি যে tan θ = এত হলে sec θ tan θ মানটা বের করে জাস্ট দুটোকে যোগ করে ফেলবা, এটা ইজিলি পারবা। অথবা আমার ক্যালকুলেটর যে ভিডিওটা আছে 200 MCQ, এটা একটা ডিটেইলস দেখে নিও। পরের পার্টটা দেখো, তোমাকে বলা হচ্ছে যে m এর মান যদি √2 হয় তাহলে এর মান কত হবে? এটা হয়ে যাবে 45 ডিগ্রি। জাস্ট এখানে 45 ডিগ্রি বসিয়ে দেখো, অথবা ক্যালকুলেটর দিয়ে মাত্র দেখালাম সমীকরণ সমাধান, এইভাবে তুমি ইজিলি করতে পারো। এটাও 200 MCQ ক্লাসে ডিটেইলস করা আছে, জাস্ট না পারলে দেখে নিও ক্লাসটা। তারপর দেখো আমাদের কি দেওয়া আছে, m√a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে n√b, এবং তোমাকে বলা আছে যে a b গুণফল হচ্ছে 1 এর সমান। তোমাকে m + n এর মান বের করতে বলা হয়েছে। তুমি যখনই দেখবা যে এরকম দুইটা ইকুয়াল দেওয়া হবে, তুমি ধরে নিবা যে এই দুইটার মান যে ইকুয়াল, এদের মান আসলে কত ধরে নিব কি। তাহলে তুমি ইন্ডিভিজুয়ালি বলতে পারো যে m√a এর মান কে, এখান থেকে তুমি a এর মান বলতে পারো k⁻m, এই যে m দিয়ে পাওয়ার করে দিলাম। সেম ভাবে n√b এর মান তুমি বলতে পারো কে, তাহলে b এর মান তুমি পেয়ে যাবে k⁻n। তোমাকে বলছে a × b মানে 1, তাহলে a এর মান হয়ে যাবে তোমার হচ্ছে k⁻m, b এর মান k⁻n ইকুয়াল টু 1। আমরা জানি বেস দুটো সমান হয়ে গেলে আমাদের পাওয়ার দুটো যোগ হয়ে যায়, এবং 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি k⁻0। ডান পক্ষ বাম পক্ষ সমান, বেস দুটো সমান, তাহলে তুমি বলবা হচ্ছে পাওয়ার দুইটা ও সমান হবে। এখানে পাওয়ার m+1 আর এখানে পাওয়ার হচ্ছে 0, তার মানে m+1 এর মান হচ্ছে m+n এর মান হচ্ছে তোমার 0। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা তোমার পরীক্ষায় খুবই আসে,
ওয়াই বা পি যে কোনো তোমার যে চলকের মানটা চেঞ্জ হয়ে যায়। তো কি লিখবা, এখানে কি দেওয়া আছে যে ওয়াই রুট ওভার ওয়াই হোল টু দি পাওয়ার তোমাকে দেওয়া আছে রুট ওভার ওয়াই ইকুয়াল টু ওয়াই রুট ওভার ওয়াই হোল টু দি পাওয়ার তোমার হচ্ছে ওয়াই। এখন আমরা কি জানি, পাওয়ারে পাওয়ারে কি তোমার গুণ হয়ে যায় না? তাহলে এখানে কত হবে, ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই, গুণ হয়ে গেল। আর এখানে দেখো ওয়াই এর বেস হচ্ছে 1, এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানে ওয়াই এর পাওয়ার কত, রুট ওভার 2। আমরা জানি বেস দুটো সমান হয়ে গেলে তারা যদি গুণ আকারে থাকে আমাদের পাওয়ার দুটো কি হয়েছে, যোগ হয়ে যায়। তাহলে আমাদের এখানে ওয়াই এর বেস সমান পাওয়ার দুটো যোগ হলে কত হয়ে যাবে, 1 প্লাস 1 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 3 ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার ওয়াই। তাহলে পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, ওই যে এই ওয়াই সাথে গুণ হয়ে যাবে। এখন সেম বাম পক্ষ ডান পক্ষ সমান, বেস দুটো সমান, তার মানে আমাদের পাওয়ার দুটো সমান হবে যে ওয়াই রুট ওভার ওয়াই ইকুয়াল টু তোমার 3 ডিভাইড বাই 2 ডিভাইড ইনটু ওয়াই, ওয়াই ওয়াই কাটা, তার মানে রুট ওভার ওয়াই ইকুয়াল হয়ে যাবে 3 ডিভাইড বাই 2। কত নাম্বার কারেক্ট आंसर, সি নাম্বারটা। তো সি নাম্বার কারেক্ট आंसर। এই ম্যাথটা একটু আগে যে ম্যাথটা করেছিলাম না, একদমই সেম। এটার পরিবর্তে তুমি কে ধরে নাও, তারপর পি আর কিউ মানটা বসাও, এই মানটা একটু নিচে ট্রাই করো। যদি না পারো, একদমই না পারো, তখন জাস্ট আমার 200 এমসিকিউর ক্লাসটা দেখে নিও, তাহলে এটা মানটা পেরে যাবা। এই মানটাও সেম। আচ্ছা এটা একটু করে দেই। এখানে কি দেওয়া আছে যে 24 রুট অফ a টু দি পাওয়ার 8, তারপর রুট ওভার a টু দি পাওয়ার 6 রুট ওভার a টু দি পাওয়ার 4। এটাকে তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো অথবা হাতে কলমে করলে আরো ফাস্ট করা যায়। কত হবে, 24 রুট অফ a টু দি পাওয়ার 8 হোল টু দি পাওয়ার a টু দি পাওয়ার 6 রুট ওভার a টু দি পাওয়ার 4 আসলে কত? এটা আমরা এইভাবে লিখতে পারি না যে রুট ওভার a টু দি পাওয়ার 4 মানে কিন্তু আসলে a টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 মানে 2 হয়ে যাবে, মানে a স্কয়ার হয়ে যাবে। বেস সমান পাওয়ার দুটো যোগ হলে তোমার কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তার মানে 20 রুট a টু দি পাওয়ার 8 ইনটু রুট ওভার a টু দি পাওয়ার 8, সেম তোমার এখানে হয়ে যাবে 24 রুট অফ a টু দি পাওয়ার 8 ইনটু a টু দি পাওয়ার 4। কারণ কি, সেম কথা, 8 ডিভাইড বাই 2 হয়ে যাবে, 8 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 4। এখানে তুমি দেখতে পাচ্ছ যে 8 আর 8 যোগ হয়ে যাবে a টু দি পাওয়ার 12। এখন আমরা কি বলতে পারি, আমরা এটা বলতে পারি a টু দি পাওয়ার 12 ইনটু এই যে 1 ডিভাইড বাই 24, কাটাকাটি গেলে থাকবে কত, হাফ, মানে a টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 2। এটা হচ্ছে কারেক্ট आंसर, সি নাম্বারটা। তুমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, সেম কথা ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা এটা তোমাদের বইয়ের ম্যাথ, এটা শুধুমাত্র এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না, এটা তোমাদের এসকিউর জন্য ইম্পর্টেন্ট। তো যে কোনো একটাকে ধরে ম্যাথটা শুরু করবা, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b ধরবা। এখন a এর মানটা বসাবা, a এর মান কত, c টু দি পাওয়ার z, তাহলে c টু দি পাওয়ার z হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু b হয়ে যাবে। তার মানে হয়ে যাবে c টু দি পাওয়ার xz ইকুয়াল টু হচ্ছে b। এখন c এর মানটা বসাই দিবা, c এর মান কোথায় আছে, c এর মান আছে হচ্ছে b টু দি পাওয়ার y, b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার x ইনটু z হয়ে যাবে b, তাহলে b টু দি পাওয়ার হয়ে যাবে xyz, গুণ হয়ে গেছে, ইকুয়াল টু হচ্ছে b। এখন তোমাকে বলছে xyz এর মান আসলে কত, ভাইয়া খেয়াল করে দেখো, আবার সেম কথা, বাম পক্ষ ডান পক্ষ সমান, বেস সমান, তাহলে পাওয়ার দুটো সমান হবে। এখন এখানে b এর পাওয়ার কত, 1, তার মানে xyz এর মান হয়ে যাবে 1 এর সমান। তাহলে সি হচ্ছে আমাদের কারেক্ট आंसर। মোটামুটি তোমরা বুঝতে পারতেছো আশা করি। আমি একটু ফাস্ট যাচ্ছি, ফাস্ট যাওয়ার একটা মূল কারণ হচ্ছে আমি চাচ্ছি না এই লাইভ ক্লাস করে তোমাদের সময় সব চলে যাক, তোমার জন্য একটা হিউজ সময় পাও পড়ার জন্য। এবং ট্রাই করবা আজকের রাতের মধ্যেই যতগুলো ক্লাস আছে, লাইভ ক্লাস আছে বা রেকর্ড ক্লাস আছে, যা যা আছে শেষ করার জন্য শুক্র শনি জাস্ট তোমার সময়, তুমি নিজে পড়বা, নিজে প্র্যাকটিস করবা, যা আছে সব নিজে করবা। সেম ভাবে এই ম্যাথটা তুমি একদম ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারো, অথবা আমরা সূচক থেকে লগে কনভার্সন দিয়েও করতে পারি, বাট আমি ক্যালকুলেটর দিয়ে করব। কত দেওয়া আছে দেখো, log root over 27 into x। এখন তোমার কাছে মনে হইতে পারে ভাই আমার তো 100 ms ক্যালকুলেটর, আমি এটা কেমনে করব, আমার তো এই বেস 10 ছাড়া তো আমার কিছু নাই। তোমরা জাস্ট আমার ক্যালকুলেটর হেক্সাবিটরে দেখে ফেলো, আমি তোমাকে ওখানে একদম 100 ms দিয়ে কিভাবে করতে হয় এগুলো দেখাইছে। 7 to 9 आंसर। সেম ভাবে এই ম্যাথটা একটু বড় করে করতে করলে ভালোই বড় হয়, যদি তুমি একটু স্মার্টলি করতে পারো তাহলে দেখো খুব ইজিলি তুমি ম্যাথটা করতে পারবা। দেওয়া আছে a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস log বেস p, আর্গুমেন্ট হচ্ছে p ইনটু q আছে, তোমাকে 1/a এর মান চাচ্ছে। তুমি p এর একটা মান ধরে নাও 2 আর q এর একটা ছোট একটা মান ধরে নাও 3। এই 2 আর 3 বসাইয়া তুমি a এর মানটা বের করে ফেলো। কত পাবা, 1 মাইনাস log, এখানে বেজে কত p না, p এর মান ধরেছি 2, তাহলে হবে 2 ইনটু সরি বেস 2 আর এখানে হবে 2 ইনটু 3। ওয়েট, ওকে, সবগুলো মান বসাইলাম ঠিকঠাক ভাবে, একবার চেক করে নিবা বসানোর আগে যে ঠিকঠাক বসিয়েছো কিনা। এর মান পেয়ে গেলাম -1.58, হ্যাঁ এমন কিছু একটা, বাট আমার তো লাগবে 1/a এর মান। তাহলে এখানে ডিরেক্ট করে ফেলবা, এই যে ভগ্নাংশ নিবা, 1 ডিভাইড বাই অ্যানসার দিবা, কারণ অ্যানসারে তোমার এর মান সেভ হয়ে আছে। তুমি 1 ডিভাইড বাই এর মান কত পেয়ে গেলা,
মাইনাস 0.6963 সরি 63। এখন তুমি অপশন টেস্ট করবা যে কোন অপশনের জন্য তুমি এই মানটা পাচ্ছ। আমরা প্রথম এ নাম্বার অপশনটা টেস্ট করে দেখি কত আছে, মাইনাস লগ আর্গুমেন্টে কিউ সরি বেজে কিউ আর্গুমেন্টে পি। তাহলে বেজে 3 আর আর্গুমেন্টে তুমি হচ্ছে 2 বসাও, দেখো মান কত পাও। মাইনাস লগ বেজে হচ্ছে আমাদের 3 আর আর্গুমেন্টে 2 যদি আমরা বসাই কত পাচ্ছি, এই সেম মানটাই কিন্তু পাচ্ছে, যেটা কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। তাহলে আমাদের লাগ ভালো, এই নাম্বারটি আমাদের কারেক্ট আনসার, বাকিগুলো চেক করা লাগতেছে না। পরের পার্টটা দেখো যে এই ফরম্যাটে তোমার যদি কোনো ফাংশন দেওয়া থাকে জাস্ট মনে রাখো এমসিকিউর জন্য, বাট তাছাড়া এটা আমি তোমাদেরকে, তোমরা যারা যারা হচ্ছে সিকিউর ভিডিওটা দেখবা অ্যাপ থেকে যারা দেখবা আর কি, ওইখানে কিন্তু আমি এটা তোমাকে করে দেখাইছি বড়ভাবেই কিভাবে সলভ করতে হয়। মনে করো তোমাকে এই ফরম্যাটে দেওয়া আছে, তোমাকে চাচ্ছে এটা ডোমেন বা রেঞ্জ। এটা ডোমেন হবে তোমার সব সময় -a থেকে a, আর এটা রেঞ্জ হবে অলওয়েজ অল রিয়েল নাম্বার আর। তাহলে এখানে তোমার তো শুধু রেঞ্জ চেয়েছে, তাহলে হয়ে যাবে ডি নাম্বারটা অ্যানসার। আর ডোমেনও আসতে পারে, ডোমেনটা মাথায় রেখো। এটা ইন্টারেস্টিং পার্ট, বলছে y ইকুয়াল টু 1 মাইনাস 5 টু দি পাওয়ার মাইনাস x এর বিপরীত ফাংশন নিচের কোনটা। এটা বিপরীত ফাংশন বের করা কিন্তু এটা লং প্রসেসের কাজ, আমরা এটা করব না। বাট আমরা একটা জিনিস জানি যে আমাদের মেইন ফাংশনের যেটা ডোমেন, ওইটাই আমার বিপরীত ফাংশনের কত হয়ে যাবে, রেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে মূল ফাংশনের যেটা আমার রেঞ্জ, ওইটা আমার বিপরীত ফাংশন হয়ে যাবে ডোমেন। এই কনসেপ্টটা কাজে লাগে আমরা এটা ইজিলি ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারবো। আমরা এই যে মেইন ফাংশন যেটা আমার আছে y = 1 - 5 টু দি পাওয়ার -x, এখানে x এর পরিবর্তে মনে করে ছোট একটা নাম্বার ধরে নিই 2, এটাই হচ্ছে আমাদের মূল ফাংশনের ডোমেন। এটা হয়ে যাবে আমাদের বিপরীত ফাংশনের জন্য রেঞ্জ। তাহলে এই y = 1 - 5 টু দি পাওয়ার মাইনাস, এই x এর পরিবর্তে 2 বসিয়ে দেখি এখানে মানটা আমরা কত পাই। কত ছিল 1 - 5 টু দি পাওয়ার -2 যদি আমরা বসাই, এই ক্যালকুলেটর একটু স্লো, কত পাচ্ছি আমরা 24/25 মানে হচ্ছে 0.96 হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি y এর মান। এটা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। তাহলে আমাদের মূল কথা কি, মূল ফাংশনের রেঞ্জ হয়ে যাবে বিপরীত ফাংশনের জন্য ডোমেন। তাহলে আমাদের এই যে বিপরীত ফাংশনগুলো দেওয়া আছে, আমরা অপশন টেস্ট করব। এখানে x এর পরিবর্তে আমরা মূল ফাংশনের রেঞ্জটাকে বসাবো ডোমেন আকারে। আমরা চেক করব কার জন্য আমরা এই 2 পাই, মূল ফাংশনের ডোমেনটা ফেরত পাই, মানে রেঞ্জ ফেরত পাই আর কি। আমরা চলো এখানে x এর পরিবর্তে 0.96 বসাই, দেখি আমরা পাই কিনা কিছু। কত ছিল, ওকে, log 5 এখানে দেওয়া আছে হচ্ছে 1 - x, x মানে কত 0.96, বসিয়ে দেখতে আমি কত পাচ্ছি, -2 পাচ্ছি। এখান থেকে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে আসলে মানটা কেমন হবে। -2 কিন্তু আমার লাগবে শুধু 2, তার মানে তুমি বুঝতেছো এটা আসলে ইনভার্সটা হয়ে যাবে, এই যে 1/1 - x টা হয়ে যাবে, মানে c হবে কারেক্ট आंसर। তারপর আমরা একটু টেস্ট করে দেখি, log base 5 1/1 - x, x মানে 0.96 বসায় দেখো তুমি শুধু 2 পেয়ে যাচ্ছ। তার মানে এই 2ই হচ্ছে, এই সি নাম্বারটাই হচ্ছে আমাদের আসলে কারেক্ট आंसर। এই তো আমার পার্টটা মোটামুটি শেষ হয়ে গেছে। সেম কথা সুমন ভাই যেটা বলেছিল, তোমাদের কিন্তু প্রি বুকিং শুরু হয়ে গেছে। প্রি বুকিং করার জন্য এই 16910 নম্বরে কল করে ফেলো, খুব ভালো একটা ডিসকাউন্ট পাবা এইচএসসির জন্য। এবং আমাদের সাইকেল 0 যেটা বেসিক ক্লাস, কারণ তোমরা তো শর্ট সিলেবাসে পড়েছো, তোমাদের তো অনেক কিছু বাকি আছে এখনো যেটা তোমার এইচএসসি গিয়ে লাগবে, ওইগুলো ইনশাআল্লাহ আমরা ওই সাইকেল 0 তে কভার করে ফেলবো। এই তো নেক্সট পার্টটা হচ্ছে তোমাদের সবার প্রিয় আবিদ ভাইয়া করাবে। তো আবিদ চলে আসো, তুমি দ্বিপদী বিস্তৃতি থেকে বাকিটা টেনে শেষ করে দাও, ইনশাআল্লাহ ফাটাফাটি একটা রেজাল্ট হবে বাচ্চাদের। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। একটু আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো যে আমার সাউন্ডটা তোমরা ক্লিয়ারলি পাচ্ছ কিনা। হ্যাঁ, এটা একটু কনফার্ম করো। আর আমি খালি তোমাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষায় মেইন স্ট্রাগল কিন্তু কখনোই সিকিউ নিয়ে হয় না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? হায়ার ম্যাথ পরীক্ষার স্ট্রাগলটা কিন্তু হয় এমসিকিউতে, এবং এই জিনিসটাই মানুষ করতে সময়ের মধ্যে করতে অনেক মানে কষ্ট হয়। তো আমি যখন প্রথম 9-10 এর পরীক্ষা দেই হায়ার ম্যাথ, বড় পরীক্ষা 100 মার্কের মানে 75 মার্কের, তখন আমার খেয়াল আছে আমি প্রথম পরীক্ষায় মনে হয় 12টা নিজে থেকে আনসার করতে পারছিলাম 25 মিনিটের মধ্যে, বুঝছো? তো সেখান থেকে আমি যখন এসএসসি পরীক্ষা যখন দিব, তখন এসে আমার আল্লাহর রহমতে আমি 25 মিনিটের মধ্যে 3 সেট, দ্যাট ইজ 75টা কোয়েশ্চেন আনসার করতে পারতাম। সো এটা ট্রিকটা কি আসলে? ট্রিকটা হচ্ছে প্রচুর বেশি প্র্যাকটিস করতে হবে। তোমার এই যে অল্প কিছু সময় আছে, সময়টার মধ্যে আমি তোমাদেরকে রেকমেন্ড করব, অ্যাডভাইস করব, রিকোয়েস্ট করব, অর্ডার করব, যেটাই বলো সবকিছু করব যে তোমরা একটু কষ্ট করে টেস্ট পেপারটা হাতে নাও সোনামণি। টেস্ট পেপারটা হাতে নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করো, একটু স্পিড বাড়াও, ঠিক আছে?
এইটা তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। ওকে, আর আমার ব্যাপারে তো পরিচিত আমরা হবই ইনশাল্লাহ। আমি আসলে আমার সাথে খুব একটা হয়তো আগে দেখা হয় নাই, জেনারেল ম্যাথের সময় দেখা হয়েছিল, কিন্তু তাছাড়া দেখা হয় না। আমি আসলে এইচএসসি সেগমেন্টে ক্লাস নিই, এই জন্য তোমাদের সাথে দেখা হয় নাই। তবে তোমরা এইচএসসি তে আসবা ইনশাল্লাহ, তোমাদের সাথে সবার সাথেই দেখা হবে। ওকে, আমি বর্তমানে বুয়েটে সিইসি তে পড়ছি, আর আমার নাম তো ভাইরা বললোই, আমি আবিদ ভাইয়া। ওকে, আচ্ছা চলো আমরা স্টার্ট করি আমাদের পোর্শনটা। তো দেখো এখানে দ্বিপদী বিস্তৃতির একটা খুবই সহজ কোয়েশ্চেন। এটা দেখে মনে হতে পারে অনেক কঠিন কিছু, বাট আসলে খুবই সহজ জিনিস। এটা সহজ হয়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে এই পাওয়ারটা অনেক ছোট দিছে, রাইট? এখানে বলতেছে যে এক্স, এখানে কি বলছে যে এক্স এর সহগ কত। সো এক্স এর সহগ যেহেতু বলতেছে, দেখো আমার এই জিনিসটার বিস্তৃতি না পুরাটা লেখার দরকার নাই। আমি জাস্ট তোমাদেরকে বলতেছি যে আমরা এতটুকু লিখি। তোমাদের ফর্মুলা মনে আছে কিনা আমি জানি না, তারপরেও তোমাদের জন্য আমি ডিটেইলেই করি আপাতত। এটা গেল আমার এই জিনিসটার বিস্তৃতি, রাইট? আর এখানে আসো 3 + x। এখন তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া পরের পদগুলো কেন লিখেন নাই? খুবই কমন সেন্সের বিষয় ভাইয়া, একটু লজিক্যালি চিন্তা করো। সোনামণি দেখো, এই যে এই জিনিসটা, হ্যাঁ, x স্কয়ার কে তুমি x দিয়ে গুণ করো। x স্কয়ার কে x দিয়ে গুণ করলে সেটা কি x থাকবে? থাকবে না, x কিউব হয়ে যাবে। অর্থাৎ তোমার যেটা দরকার তার চেয়ে বড় হয়ে যাবে। তুমি x স্কয়ার কে 3 দিয়ে গুণ করো, কি হবে? x স্কয়ার হয়ে যাবে। তোমার x দরকার, অর্থাৎ বড় হয়ে গেছে। তার মানে x স্কয়ার নিয়ে কোনো লাভ নাই। একইভাবে x কিউব, x টু দা পাওয়ার 4, এগুলা কোনোটা নিয়েই কোনো লাভ নাই। এই জন্য আমরা না পরের গুলা লিখি নাই। সো আসো আমরা তাহলে এটা দেখতেছি না, আমরা আর এই পার্টটা তাহলে না দেখি, ডিস্ট্রাকশন সরায় ফেলি। আসো, সো এবার জাস্ট এই অল্প জায়গাটুকুর মধ্যে দেখো যে তোমার দরকার হচ্ছে x এর সহগ। তাহলে x তুমি কি কি ভাবে পেতে পারো? তার আগে আরেকটা সিম্পলিফিকেশন করি। hc1 কত সোনামণি? hc1 হচ্ছে এটা, রাইট? 3 + x। এখন দেখো ভাইয়া, x লাগবে তোমার। x কি কি ভাবে পাওয়া যাইতে পারে বলো? x পাওয়া যেতে পারে, তুমি এইটাকে এর সাথে গুণ করবা, সো -24x, আর তুমি a কে এর সাথে গুণ করবা, কত হবে? +x। তাছাড়া আর অন্য কোনো ভাবে তুমি x বানাতে পারবা না। তুমি যদি 3 এর সাথে 1 গুণ করো, ধ্রুবক পদ আসবে। তুমি যদি x এর সাথে -8x এ গুণ করো, x স্কয়ার চলে আসবে। ওটা তো চায় নাই। সো আমরা জাস্ট এই দুইটা দেখলেই হচ্ছে, আমার आंसर আসতেছে -23x। সো সহজভাবে চিন্তা করতে হবে। তুমি সহজভাবে যদি চিন্তা করতে পারো তাহলে আসলে জিনিসটা ছোট হয়ে আসে। ওকে, চলো আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। ওকে, আসো দেখি, এটাও খুবই সহজ একটা প্রশ্ন। দেখো কি বলতেছে যে 1 - x² / 3 হোল টু দা পাওয়ার 6 এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত? এখানেও লজিকটা খুব সিম্পল। দেখো আমি তোমাকে বলি, মনে করো যে 1 - 1 + 6c2, এখানে কত হবে সোনামণি? স্কয়ার হবে, তারপর ডট ডট ডট। এখন ভাইয়া খেয়াল করো, তোমার এখানে দেখো এই পাওয়ারটা আস্তে আস্তে বাড়ছে না? দেখো x² / 3, এটার উপরের পাওয়ারটা তুমি যত সামনে যাবা এই পাওয়ারটা ততই বাড়তে থাকবে না? আমার কথা বুঝতেছো? তুমি এখানে লিখলা টু দা পাওয়ার 1, দেন লিখবা তুমি স্কয়ার, তারপরে তুমি লিখবা কিউব। তুমি যত সামনে যাচ্ছ তোমার পাওয়ার ইনক্রিজ করছে, সো পাওয়ার কমতেছে না, পাওয়ার প্রত্যেকবার বাড়ছে। যেহেতু পাওয়ার বাড়ছে, তুমি কিন্তু সামনে কোথাও ধ্রুবক পদ পাবা না। সামনে কোথাও তুমি ধ্রুবক পদ পাবা না। তোমার একমাত্র ধ্রুবক পদ এই শুরুর যে পদটা আছে সেটা, তাছাড়া আর অন্য কোনো ধ্রুবক পদ আসার কোনো সম্ভাবনাই নাই। সো এই জিনিসটা কিন্তু আমার হাতে করা দরকার, মানে আমার খাতায় একটা সিঙ্গেল ওয়ার্ডও লেখার দরকার নাই। আমি জাস্ট এই জিনিসটা, এই ফরম্যাটটা দেখেই বুঝতে পারতেছি যে আমার একমাত্র ধ্রুবক পদ এই 1 থেকে জেনারেট হবে, তাছাড়া অন্য কোনো জায়গা থেকে আমি আর ধ্রুবক পদ পাবো না। সো তাহলে আমার এখানে ধ্রুবক পদ কত? 1। দ্যাটস ইট, সহজ আনসার। ঠিক আছে, আচ্ছা চলো সামনের দিকে আগাই। দেখো এটার বলতেছে এটার বিস্তৃতিতে তৃতীয় পদ কত। দেখো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই, এটা তোমরা জানো কিনা আমি জানি না। r+1 তম পদ, r+1 তম পদ, এটা আসলে তোমাদের এই প্রবলেমের জন্য দরকার নাই, তারপরে আমি জেনারেলাইজ করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, কেমন? আচ্ছা, সো r+1 তম পদ হচ্ছে তোমার NCR, মনে রাখবা। আচ্ছা দাঁড়াও, কার r+1 তম পদ এটাই তো বলি নাই, দাঁড়াও আমি তোমাদেরকে এটা লিখে দেই। ওকে, সো তাহলে কি হবে? a টু দা পাওয়ার n - r ইনটু b টু দা পাওয়ার r। তাহলে r+1 তম পদ কত? r+1 তম পদ হচ্ছে তোমার এইটা,
তো এই শর্টকাটটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আর তোমরা যদি মনে করো যে না ভাই শর্টকাট ব্যবহার করবো না, আমরা লম্বা প্রসেসে করবো, আসলে লম্বা প্রসেসে আগে করে দেখাই। বলছে তৃতীয় পদ, চলো তিনটা পদ লিখে ফেলি ধাপ ধাপ করে। ফার্স্ট পদ 1, সেকেন্ড পদ লেখো 4c1 x/2, তারপরে 3 নাম্বার পদ লেখো 4c2 x/2। আমার তার লেখার দরকার নাই, কেন দরকার নাই সোনামণি বলো? কারণ হচ্ছে আমার 3 নাম্বার পদই চাইছে, তো আমি যে 3 নাম্বার পদ পেয়ে গেছি এইটা হচ্ছে আমার 3 নাম্বার পদ। কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত x স্কয়ার বাই কত সোনামণি 4। তাহলে এখানে দেখো এটা কত 24, 24 কে 4 দিয়ে কাটলে 6, 6 এখানে হচ্ছে তোমার 6/4 x স্কয়ার, দ্যাট গিভস আস 3/2 x স্কয়ার। তাহলে কোথায় আছে আমাদের 3/2 x স্কয়ার? 3/2 x স্কয়ার। কেমন? আচ্ছা, এখন দেখো শর্টকাট দিয়ে কিভাবে করতে এটাও একটু দেখে ফেলো। শর্টকাট দিয়ে কিভাবে করতে দেখো, বলতেছে তৃতীয় পদ, আমি বলতেছি r+1 তম পদের ফর্মুলা এইটা। r+1 তম পদ যখন বলবে তৃতীয় পদ, তার মানে r+1 সমান কত? যখন তোমাকে এখানে বলছে তৃতীয় পদ, তার মানে r+1 সমান কত সোনামণি বলো? r+1 হচ্ছে 3, তাহলে r সমান কত? r হচ্ছে 2। কেমন? r+1 তম পদ তৃতীয় পদ, r+1 সমান 3, তাহলে r সমান কত? 2। তাহলে এখানে তোমার পাওয়ার কত? দেখো তোমার পাওয়ার দিয়েছে কত সোনামণি? পাওয়ার দিয়েছে তারা 4, তাহলে 4c2, তারপরে এর জায়গায় কে আছে? 1, তাহলে 1 টু দা পাওয়ার 4 মাইনাস কত হয় এটা সোনামণি? 2, আর এখানে হচ্ছে তোমার বি এর জায়গায় কে আছে? মাইনাস x/2 স্কয়ার। সো তুমি সিম্পলিফাই করো, দিন শেষে তোমার আনসার আবারও ওই একই জিনিসই চলে আসবে। সো তুমি যেভাবেই করো তোমার ডিসিশন, কিন্তু আমি এটা তোমাকে শিখাইলাম যাতে এই প্রবলেমে তোমার সমস্যা হবে না, বাট অন্য কোনো প্রবলেমে হয়তো এই জিনিসটা তোমার হেল্প হবে। কেমন? ওকে ওকে, চলো ভাইয়ারা সামনে আগাই আমরা। সহজ জিনিস। আচ্ছা, এটার বিস্তৃতিতে পদ সংখ্যা কত? মাশাআল্লাহ, এটা কিন্তু দ্বিপদী না, রাইট? সো এখানে আমরা এটার বিস্তৃতিতে পদ সংখ্যা কত দেখে সরাসরি তো বলতে পারবো না, বাট আমাদের এখানে যেটা বুদ্ধি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এটা দ্বিপদী বানাতে হবে। সো কিভাবে বানাবা? দেখো এই জিনিসটা, দেখো এই জিনিসটা না খুব সুন্দর একটা ফরম্যাটে আছে। কেমন ফরম্যাটে আছে সোনামণি বলো? ফরম্যাটটা হচ্ছে, তুমি একটু ভালো করে যদি খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে x-1 হোল কিউব। ভাইয়া এটা আপনি দেখেই কেমনে বুঝলেন? সোনামণি তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি x+1 হোল কিউব লাইফে বহুবার লিখছো, তুমি x-1 হোল কিউব লাইফে বহুবার লিখছো। তুমি যদি x-1 হোল কিউবের ফর্মুলাটা লিখে ফেলো, তাইলেই দেখবা মিলে গেছে, x³ - 3x² + 3x - 1। সো আমরা যদি এই ফর্মুলাটাই মনে করি, তাহলে দেখো আমার ভেতরের জিনিসটাকে আমি কি লিখতে পারি? ভেতরের জিনিসটাকে আমি লিখতে পারি কত? 3 লিখতে পারি। তাহলে ভেতরের জিনিসটাকে লিখলাম 3, আর উপরে পাওয়ার ছিল 4, দিয়ে দিলাম 4। তাহলে x-1 পাওয়ার গুণ হয়ে যায়, পাওয়ার গুণ হলে হবে 12। তাহলে আমরা জানি পদ সংখ্যা সমান হচ্ছে 12 + 1, তাহলে কত আসতেছে সোনামণি? 13 আসতেছে। ভাইয়া বুঝছো? বুঝে গেছো ভাই সোনামণি? ওকে, শাবাশ, ভেরি গুড। চলো সামনের দিকে এগিয়ে যাই আমরা। সিম্পল জিনিস, কোনো কঠিন কিছু না। কি বলছে এখানে তারা? y টু দা পাওয়ার 3 এর সহগ কত? কি বলছে সোনামণি? y টু দা পাওয়ার 3 এর সহগ কত? y টু দা পাওয়ার 3 এর সহগ কত? ঠিক আছে, ফাইন, ভেরি গুড। চলো আমরা দেখি y টু দা পাওয়ার 3 এর সহগ তারা জানতে চাচ্ছে। তো আমরা স্টার্ট করি, আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি। আমরা ইয়া ভাবেও করতে পারি, আমরা ওই যে শর্টকাট যেটা শিখেছি ওইটা দিয়েও করতে পারি, বাট তোমরা যেটা শিখে আসছো সেটা দিয়েই করি আমি। সো আমার ফার্স্টে 1, তারপরে কি হবে? মাইনাস 5c1, তারপরে এখানে হচ্ছে 3y, এটা তো আমার দরকার নাই এমনিতেও, তো এটা আমি সিম্পলিফাইও করব না। 5c2, এখানে কি হবে? 3y স্কয়ার, দরকার নাই আমার, বাদ। তারপরে আসো এখানে 5c3 3y কিউব, এইটা আমার দরকার। আমার দরকার কোনটা সোনামণি? এইটা। তাহলে আসো এটাকে এখন সিম্পলিফাই করি। কি থাকছে বলো? 5c3 - 3 হোল কিউব ইনটু y কিউব। আমার তো y কিউবের সহগই চেয়েছে, y কিউবের সহগ চেয়েছে। সহগ মানে কি? তার সাথে যেটা থাকে, কোএফিসিয়েন্ট। সহগ মানে কি সোনামণি? কোএফিসিয়েন্ট, যেটা সাথে থাকে, যেটা গুণাকারে থাকে, রাইট? তাহলে এখানে y কিউবের সাথে গুণাকারে কি আছে? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু এখানে কত হবে ভাই বলো? এটা হবে -27। ঠিক আছে, 3 টু দা পাওয়ার 3 কত? 27, রাইট? আচ্ছা,
তাহলে এখানে দেখো এটাকে আমরা সিম্পলিফাই করি, এখানে 5 ফ্যাক্টোরিয়াল তার মানে হচ্ছে তোমার 120, 120 কে 6 দিয়ে ভাগ করে দাও 60, তাই না? 120ই তো, হ্যাঁ 120। তারপরে এখানে তুমি যদি 6 দিয়ে ভাগ করো 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, 10 আর এখানে মাইনাস এত, তাহলে হচ্ছে -270। তোমরা তো ক্যালকুলেশন এটা নিজেই করতে পারবা, ঠিক আছে? এইরকম ছোটখাটো ক্যালকুলেশনের জন্য আসলে যদি তুমি ক্যালকুলেটর হাতে নাও তাহলে যেটা হবে যে তোমার যা সময় নষ্ট হবে। ক্যালকুলেটরে একটা জিনিস টাইপ করতেও তো সময় লাগে নাকি? যাকগে, তারপরেও অনেক সময় শিওর হওয়ার জন্য ক্যালকুলেটর দিয়ে করাই বেটার, জাস্ট টু বি সেফ। হ্যাঁ, আচ্ছা আসো দেখি কি বলছে। বলছে যে এক্স কিউবের সহগ হচ্ছে -12 হলে কে এর মান কত? এক্স কিউবের সহগ। তো আমরা আবারও একই ভাবে চলো স্টার্ট করে দেই, আমরা দেখতে পাচ্ছি যে x টু দা পাওয়ার 4 আমাদের প্রথম পদ হবে, তারপরে -4c1 x টু দা পাওয়ার 3 ইনটু k/3। সো এই যে আমরা x টু দা পাওয়ার 3 পেয়ে গেছি, আমরা কি পেয়ে গেছি? x টু দা পাওয়ার 3। আমার কিন্তু আর বাকিগুলো চেক করার দরকার নাই, শুধু শুধু কেন চেক করবা? জাস্ট এখান থেকে মান চেক করো এখন। তাহলে এখান থেকে মান চেক করলে কি পাচ্ছ? 4c1 তোমার সহগ কত হচ্ছে? x কিউবের সহগ কোনটা? এইটা আর এইটা, তার মানে এই দুইটা জিনিস গুণ আকারে। সো -4c1 ইনটু k/3 সমান কত সোনামণি? -12। সো তাহলে আমরা এখানে সিম্পলিফাই করি। ফার্স্ট অফ অল মাইনাস মাইনাস তো ইন্টিগ্রাল করলো, এখানে থাকছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে তোমার 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল থাকছে k ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 12। তাহলে এখানে কাটাকাটি করো, উপরে জাস্ট 4 থাকে, 4k/3 সমান কত সোনামণি? 12। কাটাকাটি করো, 3 k সমান কত আসতেছে? 9 সোনামণি। বুঝতে পারলা? k আসতেছে 9, যদি আমি ক্যালকুলেশন ভুল না করে থাকি। ওকে, নিজের প্রতি বিশ্বাস তো বাড়াইতে হবে সোনামণি, নিজের প্রতি বিশ্বাস না বাড়ালে কেমনে হবে? আসো দেখো, এইটার জন্য আমাদের যে শর্টকাটটা মনে রাখতে হবে, বা শর্টকাট না, আমাদের যে বেসিক ডেফিনিশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে NCR সমান হচ্ছে NCN-R। সেখানে খেয়াল করো, এই যে নিচে যারা বসে আছে, সে যে বসে আছে একা একা, এই নিচে যারা বসে আছে এদের দুইজনের যোগফল কত বলো তো? এদের দুইজনের যোগফল সমান হচ্ছে n, অর্থাৎ এই দুইটা জিনিসের যোগফল তোমার এই উপরেরটা সমান হবে। সো তুমি এখানে দেখতেছো আছে 3, এখানে আছে তোমার 4, তাহলে 3 + 4 সমান কত আসতেছে তোমার? 7। এটা আমার বেসিক প্রপার্টি, এটা আমার এই কম্বিনেশন ফাংশনের বেসিক প্রপার্টি, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের সহজ একটা এমসিকিউ, এগুলা সহজ এমসিকিউই আসে আসলে। তো এগুলা এমসিকিউতে সময় বাঁচাতে হবে যাতে কঠিন এমসিকিউতে সময় দিতে পারো, কেমন? আসো দেখি এটা, y অক্ষ থেকে a -2 -3 বিন্দুর দূরত্ব কত? আচ্ছা, সো x অক্ষ থেকে দূরত্ব আর y অক্ষ থেকে দূরত্ব, এই জিনিসটা তো আশা করি তোমরা জানো। তারপরে আমি তোমাদেরকে একটু মনে করাই দিই যে ধরো এটা হচ্ছে তোমার বিন্দু a, b, তাহলে y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস অফ a, আমরা বলতে পারি মডুলাস অফ ভুজ, বা আমার যদি কোনো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট থেকে থাকো, আমাদের কি এটা বলো? অর্ডিনেট, অ্যাবসিসা, কোনটা? লিখো কমেন্টে ফার্স্ট। সো এই হচ্ছে আমার x অক্ষ থেকে দূরত্ব, থুক্কু y অক্ষ থেকে দূরত্ব, আর এইটা হচ্ছে আমার কি বলো? x অক্ষ থেকে দূরত্ব। একটা হচ্ছে আমার x অক্ষ থেকে দূরত্ব আর একটা হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব। x অক্ষ থেকে দূরত্ব কোনটা? মডুলাস b। কি করলাম? x অক্ষ, ওমা কই গেল? নাই হয়ে গেছে, পুরাই নাই হয়ে গেছে। বাহ, সেই, ও চলে আসছে। এনিওয়েজ ম্যাজিক হইছে একটু। আচ্ছা যাকগে, সো x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস b, y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস a, কেমন? আচ্ছা, তাহলে আমার এখানে y অক্ষ থেকে দূরত্ব চাইছে, তাহলে আমি কি করব? মডুলাস a কত আসতেছে? 2 একক। এখানে তোমরা এই ভুলটা অবশ্যই করবা, অনেকেই -2 আনসার করে দিয়ে আসবা, বাট দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, কেমন? পরে কোশ্চেনে চলে যাই, বাবা আসো। হ্যাঁ, এই যে চলে আসছে। দেখো এইখানে এখন আমরা না, এই যে এখানে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে বলছে, তো ক্ষেত্রফল বের করার জন্য তোমরা তো জানো এটা মোটামুটি একটা লম্বা ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশনটাকে ছোট করার একটা টেকনিক আছে, আমি তোমাদেরকে সেই টেকনিকটা শিখাই দেই। টেকনিকটা কেন কাজ করে এগুলা ভাইয়া আমরা ইন্টারে পড়াবো ইনশাআল্লাহ, তোমরা তো, আমি পড়াবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। সো যখন তুমি এইচএসসি তে উঠে যাবা তখন এটা কেন কাজ করতেছে সেগুলা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। আপাতত জাস্ট মেনে নাও, ঠিক আছে? মনে রাখবা, প্রমাণের চেয়ে ঈমান বড়, কেমন? প্রমাণের চেয়ে ঈমান বড়। সো
আপাতত ঈমান আনো, যেটা বলছি সেটা সঠিক, কেন হলো এটার প্রমাণ ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে চলো আগাই। সো নরমালি তুমি কিভাবে এরিয়া বের করো সোনামণি বলো? নরমালি তুমি জাস্ট এটাকে এইভাবে লেখো 1 2 2 5 1 3 -1 2। আমরা এখানে একটা মডুলাস দিয়ে দিলাম যাতে নেগেটিভ মান আসলে পজিটিভ হয়ে যায়। সো এই হচ্ছে তোমার নরমাল প্রসেস। আমরা এই জিনিসটাকে একটু ছোট করব, কিভাবে করব দেখো, খুবই ইজি। আমার মেইন টার্গেট হচ্ছে আমি এখানে জিরো বানাবো। আমি এখানে কি করব? জিরো বানাবো। এখন আমাকে বলো -1 এর সাথে কি করলে জিরো হবে? -1 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে জিরো হয়ে যায়, তাহলে -1 + 1। এখন আমি শুধু এর সাথে 1 যোগ করলে হবে না, আমার উপরে যারা আছে সবার সাথেই সেম জিনিসটা যোগ করতে হবে, সবার সাথে সেম জিনিস। তাহলে 2 + 1 1 + 1 -1 + 1। একইভাবে 2 কে কিভাবে জিরো বানাবা সোনামণি? 2 থেকে 2 বিয়োগ করে জিরো বানাবা। এই যে বিয়োগ করলা এটা সবার থেকে করতে হবে এখন। তাহলে 5 - 2 3 - 2 2 - 2। এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করো, কি হবে? 0 0 3 3 2 1। উফু, এই যে দেখো ডান। এখন দেখো তো সোনামণি ক্যালকুলেশন ছোট হয়ে গেছে না? একদম ছোট ক্যালকুলেশন হয়ে গেছে। 3 × 1 - 3 × 2, তার মানে আমরা বলতে পারি হাফ মডুলাস 3 - 6। তাহলে কত আসতেছে এটা ভাই বলো? হাফ মডুলাস -3, আমরা বলতে পারি 3/2। আমাদের ক্ষেত্রফল কত আসতেছে? 3/2। তুমি যদি নরমাল প্রসেসে করতা তোমার 6টা করে গুণ করা লাগতো, তারপরে বিয়োগ করা লাগতো, বাট আমরা এভাবে করছি, 2টা গুণ করছি, একটা বিয়োগ করে দিছি, শেষ। ওকে, কি করছি? প্রথমটাকে জিরো বানাইছি, প্রথমে যেটাকে লিখেছি সেটাকে জিরো বানিয়ে দিছি, প্রথমে যেটাকে লিখেছি সেটাকে জিরো বানিয়েছি, প্রথমে জিরো বানানোর পরে জাস্ট 2টা গুণ করছি, শেষ। ওকে আচ্ছা চলো পরেরটায় চলে যাই। ওকে, এখানেও আমরা একটা সোনামণি শর্টকাট দেখে ফেলবো। মনে রাখবা সরল রেখার সাথে যদি অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলে সোনামণি কিভাবে করতে হয়, এটা সহজ। মনে রাখবা সবসময় আমরা সরল রেখাকে এই ফরম্যাটে নিয়ে আসবো। কোন ফরম্যাটে? এই ফরম্যাটে। এই ফরম্যাটে যদি নিয়ে আসি আমাদের ম্যাথ শেষ। এই ফরম্যাটে নিয়ে আসবো। কিভাবে আনবো এই ফরম্যাটে? দেখো আমার এখানে সহগ, আমার কনস্ট্যান্ট কত? 1। তাহলে আমি এখানে 1 কিভাবে বানাবো? 3/12 + 4/12 সমান কত সোনামণি? 1। তাহলে x/কত? x/4 + y/3 সমান 1। ওকে ভাই, আপনি যেটা বলছেন করে ফেলছি। এরপরে কি? এরপরে ভাইয়া দেখো ক্ষেত্রফল হবে হচ্ছে এই যে সরল রেখাটা, এই যে সরল রেখাটা, এটার x অক্ষ এবং y অক্ষের সাথে যে ত্রিভুজ, তার ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ মডুলাস a মডুলাস b, বা মডুলাস ab একসাথে লিখলেও হবে, সমস্যা নাই, একসাথে লিখে দেই, একই কথা তো, মডুলাসের প্রপার্টি। ওকে, সো হাফ মডুলাস ab, কেমন? আচ্ছা তাহলে এখন আমরা এটার সাথে মিলাই। আমার এখানে আছে a হচ্ছে 4, এখানে আছে কত? 3। তাহলে হাফ 4 × 3 দ্যাট গিভস আস 6 একক, 6 বর্গ একক। ডান, সহজ জিনিস। ওকে, সো এই টাইপের প্রবলেম কিন্তু প্রচুর আসবে, এবং মুখস্থ থাকলেও উপকার হবে না, কারণ যদি মান চেঞ্জ করে দিই মুখস্থ করে তো লাভ নাই, কেমন? আচ্ছা চলো এখন দেখো কি বলছে, ঢাল। ও মাই গড, এটা তো আল্লাহর দুনিয়া সব থেকে সহজ প্রবলেম। আমার মনে হয় না এটা তোমাদেরকে বুঝায়ও করার কিছু আছে, তারপরেও করে দেই কারণ তোমরা তো সোনামণি। ওকে, ঢাল জানো তোমরা x2 - x1 ডিভাইডেড বাই থুকু y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। সো এটাই করছি, ওটা সমান 1/4। ডান, থ্যাংক ইউ। পরের প্রবলেমে চলে যাই। বলছে এই তিনটা বিন্দু সমরেখ। তাহলে সমরেখ যদি হয়, সমরেখ হলে কি হবে? ঢালগুলো সমান হবে। তাহলে ঢালগুলো যদি সমানই হয় ভাই, ঢালগুলা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি 2 - x, আর আমরা এখানে বলতে পারি 2 - 4। সো এখানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 1 সমান 2 - x ডিভাইডেড বাই -2। তাহলে এখানে হচ্ছে -6 সমান 2 - x, তাহলে আমরা বলতে পারি x সমান কত? 2 + 6 সমান কত? 8। তাহলে x এর মান কত আসতেছে সোনামণি? 8। খুবই বেসিক প্রবলেম। আমার মনে হয় না যে এটা তোমাদেরকে বোঝানোর কিছু আছে আহামরি, সহজ জিনিস, রাইট? ওকে ভাইয়া, চলো সামনের দিকে এগিয়ে যাই।
আচ্ছা দেখো এখানে কি বলছে, রেখাদ্বয়ের ঢালের গুণফল কত। সহজ জিনিস মনে রাখবা সব সময়, তোমাকে যদি সরল রেখা দেয় এই রকম এইটা ঢাল, ঢাল এক বাক্যে বলতে পারতে হবে। ঢাল কত? মাইনাস এ বাই বি, এক্স এর সহগ বাই নেগেটিভ অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে ঢাল সহজে এভাবে বের করে ফেলতে পারি আমরা এখান থেকে। তাহলে বলো ঢাল কত? ঢাল কত পাগলু? এখানে হচ্ছে 1/-5, সামনে একটা মাইনাস দিব, তাহলে হচ্ছে 1/5। আর এটার ঢাল কত হবে সোনামণি বলো? -5/-2, তাহলে এটা কত হবে? 5/2। তাহলে আমরা ঢাল দুইটা পেয়ে গেছি, এটা একটা ঢাল, এটা আরেকটা ঢাল। ঢাল দুইটাকে গুণ করে দাও, কত আসবে ভাই? 1/2। কোথায়? এই যে 1/2। সহজ জিনিস, কেমন? খুবই সহজ, ঢাল দুইটাকে গুণ করে দিছি। ওকে, সো এই শর্টকাটটা মনে রাখতে হবে। হ্যাঁ, মনে যেগুলা রাখতে হবে সেগুলা কিন্তু বলে দিচ্ছি, এটা মনে রাখতে হবে। কেমন? চলো সামনের দিকে এগিয়ে যাই। ওকে ওকে, বলছে যে যদি রেখাদ্বয় পরস্পর লম্ব হয় তাহলে এম এর মান কত? লম্ব হওয়ার শর্ত কি সোনামণি? দুইটা সরলরেখা কখন লম্ব হয়? ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয়। এবং এটা কেন, এটাও তোমরা শিখবা। কবে শিখবা? এইচএসসি তে। ঠিক আছে, আচ্ছা আসো আমরা এটার ঢাল বের করি আগে। -1/3 মাত্র যেটা শিখলাম, এটার ঢাল কত? -m। এখন আমাদের এই ঢাল দ্বয়ের গুণফল কত হবে? ঢাল দ্বয়ের গুণফল কত হবে? ঢাল দ্বয়ের গুণফল হবে -1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি m/3। তাহলে m সমান কত সোনামণি? -3। m সমান কত পাগলু? -3। কেমন? বুঝেছ? ওকে, সহজ। চলো পরেরটায় চলে যাই। এবি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এবি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ভাই এটা আল্লাহর দুনিয়া সব থেকে সহজ প্রবলেম, চলো দেখে ফেলি। কি বলছে দেখো, আমরা জাস্ট ঢাল বের করব। -0, 6 - 4 কত আসতেছে বলো? 2√3 / 2, তাহলে √3। তাহলে আমরা ঢাল পাচ্ছি কত? ঢাল পাচ্ছি √3। আমরা জানি tan থিটা সমান কত? tan থিটা সমান ঢাল, তাহলে থিটা সমান কত আসতেছে ভাই? 60 ডিগ্রি বা π/3, 60 ডিগ্রি বা π/3। তাহলে এর আনসার হচ্ছে 60 ডিগ্রি। কেমন? এগুলো খুবই সহজ, এগুলো আহামরি সময় নষ্ট করার মতো প্রবলেম না। এটা নিয়ে তো আমরা অলরেডি তোমরা শুনেছো, এটা নিয়ে আমি আপাতত আর কথা না বলি, শুধু সময় নষ্ট হবে তোমাদের। আমরা দেখো আরেকটা মজার জায়গায় চলে আসছি, খুবই সহজ জিনিস। কি বলছে যে এসি সমান কত? ভাই এটা না কানার ভাই আন্ধাও পারে, তো এটা আসলে বলে দেওয়ার কিছু নাই। সো a + c কত হবে আমাদের? জাস্ট সিম্পলি আমরা দুইটা ভেক্টরকে যোগ করে দিচ্ছি। হ্যাঁ, ab + bc কে যোগ করে দিচ্ছি। ওকে, সহজ জিনিস, পারবা তোমরা। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর কাকে বলে? বিপরীত ভেক্টর মানে হচ্ছে যখন তুমি একটা ভেক্টরকে 180 ডিগ্রি ঘুরাই দিবা ভাইয়া, বুঝছো? তোমার ভেক্টরটাই যেরকম ছিল এটাকে তুমি কি করছো? নিয়ে এমনি 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছো। তাহলে 180 ডিগ্রি যদি ঘুরাও তাহলে কি হয়? সামনে একটা মাইনাস চলে আসে। তাহলে মাইনাস চলে আসলে কি হবে? -5p + 3q। সো এটা দেখো কোথায় আছে? -5p + 3q, -5p + 3q। সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরকম আমাদেরকে দ্রুততার সাথে করতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো কি বলছে, ভেক্টর 3a - 2b এর সমান্তরাল ভেক্টর কোনটি? মনে রাখবা সমান্তরাল ভেক্টর হওয়ার জন্য আমাকে এখানে একটা n দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? যেখানে এই n এর মান যেখানে এই n এর মান যে কোনো বাস্তব সংখ্যা, যেখানে এই n এর মান যে কোনো বাস্তব সংখ্যা। সো এখন তুমি দেখো যে এখানে কোনটা, এখানে n এর মান 1 ও হইতে পারে, এখানে n এর মান 1 ও হতে পারে, এখানে n এর মান -1 ও হতে পারে, নো প্রবলেম। এখন দেখো এখানে কোনটা তোমার মিলতেছে। দেখো 2a তোমার এখানে আছে 3a, হবে না, এটা বাদ। এখানে দেখো -3a + 2b, এই যে এটা মিলে গেছে। দেখো এটা মিলে গিয়েছে। কিভাবে মিলছে দেখো, তুমি যদি মাইনাস এটা করো তাহলে কি আসে বলো? 2b - 3a। সো দেখো তোমার এটা b এর সাথে মিলে গেছে। ওকে ওকে, বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলো সহজ জিনিস, সময় নষ্ট না করি। আচ্ছা সোনামণি, এইটা না মনে রাখতে হবে। এই যে এটাই আমি বলতেছিলাম যে এমসিকিউতে কিভাবে ফাস্ট হওয়া যায়। এমসিকিউতে ফাস্ট হওয়ার প্রসেস হচ্ছে তোমার বইয়ের কিছু জিনিস সব সময় মনে রাখতে হবে। উপপাদ্য বলো, কিছু করলারি বলো, অনুসিদ্ধান্ত বলো, এগুলা তোমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। যেমন আমরা জানি যে যদি ট্রাপিজিয়ামের বিপরীত বাহু দুইটা দেয়া থাকে আর তাদের
তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুটা যদি আমাদেরকে বের করতে বলে ভেক্টর আকারে, তাহলে এটা হবে এই দুইটার যোগফলের অর্ধেক। তাহলে হাফ PQ প্লাস SR is going to be our answer. তাহলে PQ প্লাস SR, কেমন? ঠিক আছে ভাই, ভেরি গুড। চলো সামনের দিকে এগিয়ে যাই। সহজ জিনিস, ডিএফ এর মান কত? ওকে, ডিএফ কে বলো ভাই, আমরা এখানে ত্রিভুজ বিধিটা লিখে ফেলি সোনামণি, আমরা এখানে ত্রিভুজ বিধিটা লিখে ফেলি। ত্রিভুজ বিধি কি হবে? ডিএফ প্লাস FE, এটাকে কিন্তু ভুলেও EF লিখিও না ভাইয়া, খেয়াল করো, মনোযোগ দাও। FE, F থেকে E এর দিকে অ্যারোটা খেয়াল করো ভাই, নাইলে কিন্তু ধরা খেয়ে যাবা। DE, এখন তারা আমার কাছে ডিএফ এর মান চেয়েছে, তাহলে ডিএফ সমান আমি কি বলতে পারি? ডিএফ সমান কি বলো? ডিএফ সমান হচ্ছে DE মাইনাস FE। এখন ভাই দেখো, এই যে মাইনাস FE মানে কি সোনামণি বলো তো? দেখো EF সমান কি? EF সমান হচ্ছে মাইনাস FE, 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি। তাহলে আমরা এটাকে বলতে পারি DE সমান থুক্কু থুক্কু, আবারও থুক্কু, খালি থুক্কু থুক্কু থুক্কু, এই নাও। তাহলে ডিএফ সমান কত? DE প্লাস EF, DE প্লাস EF। এখানে যদি প্লাস না হয়ে মাইনাস হইতো তাহলে এটাও সঠিক হয়ে যেত, রাইট? তবে ওখানে তারা প্লাস দিয়েছে। দেখো আমরা যদি FE দিয়ে দেখতাম, FE দিয়ে দেখতে চাই তাহলে মাইনাস লাগবে। হ্যাঁ, আচ্ছা আসো দেখি। তারপরে এইটা খুবই সহজ, কিভাবে করবা? এটা করার টেকনিক হচ্ছে আমাদের আগের মতোই উপপাদ্যটা মনে রাখতে হবে। উপপাদ্যটা কি বলে? যে আমাদের যদি কর্ণের মধ্যবিন্দু দেয়া থাকে, কর্ণের মধ্যবিন্দু যদি দেয়া থাকে তাহলে হচ্ছে আমাদের বিয়োগ ফলের অর্ধেক হবে। আমাদের কি হবে? বিয়োগ ফলের অর্ধেক হবে। তাহলে হাফ CD মাইনাস AB কি হবে? বিয়োগ ফলের অর্ধেক হবে। তাহলে হাফ, এখানে কি আসতেছে? মান, আমরা কিন্তু মান নিয়ে কথা বলতেছি। তাহলে CD মাইনাস AB, আমাদের মান কত? 7 মাইনাস 5। এখানে এটা আমরা করতে পারছি, তার কারণ হচ্ছে এরা সমান্তরাল। AB আর CD হচ্ছে সমান্তরাল। সমান্তরাল না হইলে এটা করতে পারতাম না, তখন আমাদেরকে ভিন্ন প্রসেসে করতে হতো। যাই হোক, সমান্তরাল দেখে আমরা সরাসরি মানগুলোকে স্কেলারের মতো যোগ বিয়োগ করতে পারছি। ওকে, আচ্ছা চলে এগিয়ে যাই। দেখো কি বলছে? বলছে যে মূলবিন্দুর সাপেক্ষে A B বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেয়া আছে। ওকে, ভেরি গুড। তো আমরা দেখি, এটা আমার একটা ভেক্টর যেটা হচ্ছে আমার A ভেক্টর, এটা আমার আরেকটা ভেক্টর যেটা হচ্ছে আমার B ভেক্টর। তো রে বাবা, আবারও এ লিখে ফেলছি, এখানে নিয়ে আসো। এই হচ্ছে আমার AB, A থেকে B এর দিকে, এরোটা বুঝো, A থেকে B এর দিকে। তাহলে A থেকে B এর দিকে তুমি কিভাবে পাবা? সব সময় মনে রাখবা ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সবসময় মনে রাখবা আদি মাইনাস শেষ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনাল কত? B, B হচ্ছে আমার ফাইনাল ভেক্টর। তাহলে 4A মাইনাস 2B মাইনাস A কত? 9A প্লাস 4B। তাহলে আসো আমরা এখানে ইন্তেকাল করাই দেই, মাইনাস 5A প্লাস 2B। দেখো কে আছে এরকম, মাইনাস 5A প্লাস 2B, এই যে পেয়ে গেছি মাইনাস 5A প্লাস 2B, মাইনাস 5A প্লাস 2B। ওকে, ইজি জিনিস। ওকে, আবারও দেখো খুবই সহজ জিনিস। দেখো কি বলতেছে এখানে AB আর BA পরস্পরের জাস্ট উল্টা সোনামণি, কেমন? পরস্পরের জাস্ট উল্টা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলো ভাই? তাহলে আমরা এখানে পাচ্ছি AB। রিসেন্টলি একটা ফাংশন শুনলাম, সেই মজা লাগছে, x প্লাস 2। এটা কত হবে? x প্লাস 2। ওকে, চলো নেক্সটটায় চলে যাই। আসো দেখো এইটা কি বলছে? এটা বলছে অন্তর্বিভক্তিকরণের সূত্র। আমি তোমাদেরকে সূত্র দুইটা লিখে দিচ্ছি। যদি তোমার একটা ভেক্টর, একটা পজিশন থাকে A এবং আরেকটা পজিশন থাকে B এবং তোমাদের এর মাঝে যদি থাকে C, C যদি AB কে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত মানে কি? ইন্টারনালি বাইসেক্ট করে। মানে কি? মানে A আর B এর মাঝে কোথাও থাকবে, এটা হইলে আমরা বলি অন্তর্বিভক্ত। ঠিক আছে, অন্তর্বিভক্তিকরণ বলি আমরা এই ক্ষেত্রে। এবং আমাদের দেয়া আছে যে এই দৈর্ঘ্যটা হচ্ছে M আর আমাদেরকে দেয়া আছে এই দৈর্ঘ্যটা হচ্ছে N। যদি এমন ঘটনা ঘটে, যদি এমন অনুপাতে, যদি C বিন্দু AB কে এই অনুপাতে ভাগ করে, তাহলে আমরা বলতে পারি C সমান হচ্ছে A গুণ হবে M গুণ হবে এর সাথে, অর্থাৎ উল্টাটা গুণ হবে। এখন তোমরা বলতে পারো ভাই এটা কেন হলো? এটা কেন হলো এই জিনিস তোমরা শিখবা, এই জিনিস তোমরা নিঃসন্দেহে শিখবা, কিন্তু সেটা তোমরা আবারও বলতেছি ইন্টারে উঠলে শিখবা। ঠিক আছে, যখন HSC তে উঠে যাবা তখন তোমরা শিখে যাবা।
তাহলে এইটা তুমি অ্যাপ্লাই করে দিলেই তোমার এখানে আনসার চলে আসবে। সো খেয়াল করো এখানে 3 হচ্ছে কার সাথে, এর সাথে যাবে, আর 2 যাবে কার সাথে, বি এর সাথে। তাহলে আমরা বলতে পারি 3a + 2b ডিভাইডেড বাই 3 + 2 কত, 5। ঠিক আছে, ওকে। তারপরে আবার এবার চলে আসছে বহির্বিভক্তিকরণ, জাস্ট উল্টা। দেখো খুবই সহজ। আবারও বহির্বিভক্তিকরণ মানে হচ্ছে এ আর বি যেখানেই আছে থাকুক, সি থাকবে তাদের বাইরে। সি কোথায় থাকবে ভাই? সি থাকবে তাদের বাইরে। ধরো এই দৈর্ঘ্যটা আছে, আমরা আগের বারও এটা এন নিছিলাম, এটা এনই নেই। এটা যদি হয় তাহলে আমরা সি সমান কি বলতে পারি, সবসময় মনে রাখবা। তাহলে সি সমান হবে, আবারও এম এর সাথে কে গুণ হবে, এ গুণ হবে। এই ঠিক আছে, তাহলে এটার ক্যালকুলেশন তোমরাই করতে পারবা, তোমাদের উপরে আমার এতটুকু বিশ্বাস আছে। তো এটা তোমাদের বলো হোমওয়ার্ক। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখতে হবে যে বহির্বিভক্তির ক্ষেত্রে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করি। কেমন? চলো এগিয়ে যাই, সময় নষ্ট করে লাভ নাই। ওকে, চলে আসছি আমরা। 5 টাকার একটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টা হবে? শর্টকাট, খুবই সিম্পল। 5 টাকার একটা মুদ্রা মারলে কয়টা নমুনা ক্ষেত্র হয় আমাকে বলো? 2টা হয়। একটা মুদ্রা মারলে কয়টা হয়? 2টা হয়। তাহলে 2 টু দা পাওয়ার কয়টা মুদ্রা মেরেছো? 5টা টু দা পাওয়ার 5। শেষ। কত আসতেছে? 32। 5টা একটা মুদ্রা যদি মারতা কয়টা নমুনা ক্ষেত্র হবে? 2টা, হেড অথবা টেল। একটা যদি মারতা কয়টা নমুনা ক্ষেত্র হবে? হয় হবে হেড, নাইলে হবে টেল। তাইলে 2টা নমুনা ক্ষেত্র। তুমি টোটাল মেরেছো কয়টা? 5টা। তাহলে ওইটা চলে যাবে পাওয়ারে। আরেকটা উদাহরণ ধরো, 5টি ছক্কা নিক্ষেপ করা হলো। ছক্কা, 5টি ছক্কা। একটা ছক্কায় কয়টা নমুনা ক্ষেত্র হয়? 6টা। তাহলে 6। টোটাল কয়টা ছক্কা নিক্ষেপ করেছো? 5টা। তাহলে 6 টু দা পাওয়ার 5। কেমন? তাহলে শর্টকাট গুলো জানা থাকলে আসলে এগুলো কষ্ট করে করতে হয় না। আসলে দেখি কি বলছে। 11 থেকে 20-এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দৈবভাবে চয়ন করা হলে নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? ওকে, ভেরি গুড, সহজ জিনিস। আমাদের মৌলিক সংখ্যা কি কি আছে? 11, 13, 17, 19। কেমন? তাহলে 4টা মৌলিক সংখ্যা, 4। আমাদের টোটাল এখানে সংখ্যা কয়টা? 11 থেকে 20 পর্যন্ত 10টা সংখ্যা। তাহলে 10 কত হচ্ছে? 2/5। কোথায় আছে সে? 2/5। থ্যাংক ইউ। চলো সামনের দিকে এগিয়ে যাই। পানির চেয়েও সহজ। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ ঘটনায় মৌলিক সংখ্যা ও বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা ও বিজোড় সংখ্যা, মৌলিক এবং বিজোড়। তাহলে একটু চিন্তা করো, মৌলিক এবং বিজোড় ছক্কার মধ্যে মৌলিক এবং বিজোড় কে কে আছে? 3 আছে, 5 আছে। 2 মৌলিক কিন্তু বিজোড় না, তাহলে 2 বাদ। তাহলে 3 আর 5, তাহলে 2টা পাচ্ছি আমরা। টোটাল কি কি উঠতে পারে 1 থেকে 6 পর্যন্ত? তাহলে 6টা জিনিস, তাহলে 1/3, 33%। থ্যাংক ইউ। চলো সামনের দিকে এগিয়ে যাই। ওকে, চলো সামনের দিকে এগিয়ে যাই। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি টি আসার সম্ভাবনা কত? ভেরি সিম্পল। একটা মুদ্রা 3 বার যদি তুমি নিক্ষেপ করো, এটা আমরা এমনিতে দেখেই বলে দিতে পারি কত হবে। বা তারপরেও ধরো আমরা আগে একটু বুঝি যে আমাদের টোটাল নমুনা ক্ষেত্র কয়টা হবে। আমাদের টোটাল নমুনা ক্ষেত্র হবে 8টা। কিভাবে বুঝলাম? আমার একটা মুদ্রা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র 2টা, আমি যদি 3টা নিক্ষেপ করি তাহলে 2 টু দা পাওয়ার 3 কত হবে? 8টা। ঠিক আছে, তাহলে আমাদের 8টা টোটাল নমুনা ক্ষেত্র। এখন কমপক্ষে একটা টি থাকা লাগবে, কমপক্ষে একটা টি হলেও থাকতে হবে। তাহলে আসো দেখি কি কি হতে পারে আমাদের হতে পারে। দেখো আমি এভাবে লিখলে অবশ্য অনেক কষ্ট হবে আমার, কি আর করার। প্যারা, জ্বালা, বড়ই জ্বালা ভাই। এটা কি হবে বলো? TTH আর হচ্ছে TTT। সো দেখো সবগুলাতেই একটা করে টি আছেই, খালি টি নাই কোথায়?
কমপক্ষে একটা টি মানে একটা হইলেও টি থাকা লাগবে, 0 টি অ্যাকসেপ্টেবল না, তাহলে 0 টি আছে এখানে, 0 টি আছে এখানে, বাকি সবগুলাই একটা হলেও টি আছে, বাকি সবগুলাই একটা হলেও টি আছে, তাহলে 7টায় একটা টি আছে 8টার মধ্যে, তাহলে আমাদের 7/8 হচ্ছে অ্যানসার। ওকে, চলো এগিয়ে যাই, চলো এগিয়ে যাই। দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুইটি টেল না আসার সম্ভাবনা কত? দুইটি টেল না আসার সম্ভাবনা কত? দুইটা টেল আসে নাই, এর মানে কি বলো? দুইটা টেল আসে নাই এর মানে কি? একটা টেল আসছে বা দুইটাই হেড আসছে, তাই তো? আচ্ছা, তাহলে কি কি কেস হতে পারে দেখো, HH, HT, TH, TT। আমরা এটা নিব না, আমাদের বাকি আছে এই দুইটা, তাহলে আমরা সরি এই তিনটা, তাহলে 3/4 হচ্ছে আমাদের আনসার। 3/4 সোনামণি তুমি কোথায়? এই হচ্ছে 3/4। ওকে, কিপ ইট সিম্পল, একদম সহজ ভাই, পানির চেয়েও সহজ। চলো এগিয়ে যাই। একটি থলিতে নীল বল 10টি, সাদা বল 14টি আর কালো বল 18টি। বলছে নীল বল না হওয়ার সম্ভাবনা কত? নীল বল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে নীল বল না এমন কারা কারা আছে? 14 আর 18। আর টোটাল কে কে আছে? 5, 14, 18। চলো দেখি, যোগ করি, এখানে 2 দিয়ে কেটে দিই আগেই। 7 + 9 ডিভাইডেড বাই 5 + 7 + 9, তাহলে উপরে আসতেছে তোমার 16, নিচে আসতেছে কত? 16 আর 5 21, তাহলে 16/21। কেমন? 16/21 হচ্ছে আমাদের আনসার। তুমি বলো সোনামণি, ক্যালকুলেটরে এখানে দেখো কয়টা বাটন চাপ দিতে হইতো? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা বাটন চাপ দেওয়ার চেয়ে আমার মাথায় তাড়াতাড়ি করে ফেলছি, তাই না? আচ্ছা যাকগে, চলো সামনে এগিয়ে যাই। খুলনা শহরে জুন মাসে 15 দিন বৃষ্টি হয়েছে, 5ই জুন বৃষ্টি হবার সম্ভাবনা কত? ঠিক আছে, ভেরি গুড। জুন মাসে টোটাল দিন কয়টা? আসো গুনি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন মাসে দিন হচ্ছে 30টা, তাহলে 30 দিনের মধ্যে 15 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 5ই জুন বৃষ্টি হবার সম্ভাবনা কত? 15/30, দ্যাট ইজ 1/2। 5ই জুন বৃষ্টি হবার সম্ভাবনা কত? 1/2। ঠিক আছে, ওকে, চলো এগিয়ে যাই। 2000 সালে ফেব্রুয়ারি মাসে 5 দিন বৃষ্টি হয়েছিল, 12ই ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? এই 12 ম্যাটার করে না সোনামণি, বুঝছো? 12 ম্যাটার করে না, 12 ম্যাটার করে না। যাকগে, 12কে নিয়ে দেখছি না আমরা। আমাকে বলো যে 2000 সালে ফেব্রুয়ারি মাসে দিন কয়টা ছিল? তো তোমরা জানি না তোমরা লিপ ইয়ার বের করার নিয়মটা জানো কিনা, আমি তোমাদেরকে নিয়মটা একটু বলে দেই, নিয়মটা একটু শোনো। ফার্স্টে চেক করতে হয় যে 400 দিয়ে ভাগ যায় কিনা। 400 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার, কোনো কথাই বলবা না এখানে, হ্যাঁ? 400 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার। যদি 400 দিয়ে না যায়, তবে 100 দিয়ে যায়, তাহলে হচ্ছে লিপ ইয়ার না, তাহলে লিপ ইয়ার না। ঠিক আছে, যদি 100 দিয়ে না যায় তবে 4 দিয়ে যায়, তাহলে লিপ ইয়ার। যদি 4 দিয়েও না যায় তাহলে লিপ ইয়ার না। উদাহরণ দেখো, 400 দিয়ে ভাগ যায়, যেমন 600, 200, এগুলা প্রত্যেকে 4 দিয়ে ভাগ যায়, লিপ ইয়ার, কোনো কথাই হবে না। 400 দিয়ে যায় না তবে 100 দিয়ে যায়, কেমন হতে পারে? 2100, 2200, এগুলা 400 দিয়ে ভাগ যায় না ভাইয়া, এগুলা 400 দিয়ে যায় না, কিন্তু 100 দিয়ে যায়, সো এরা লিপ ইয়ার হবে না। 100 দিয়ে যায় না তবে 4 দিয়ে যায়, কেমন ভাইয়া, কেমন হতে পারে? ধরো 2016, এটা কি বলো সোনামণি? 4 দিয়ে যায় কিন্তু 100 দিয়ে যায় না, তাহলে এটা কি হবে? লিপ ইয়ার হবে। 4 দিয়ে যায় না, তাহলে লিপ ইয়ার হবে না। তাহলে 2000 এর দিকে এখন তাকাও, 2000 কি লিপ ইয়ার নাকি না? 2000 তাহলে লিপ ইয়ার। 2000 আমাদের প্রথম ক্যাটাগরিতে পড়তেছে, এগুলাকে আমরা বলি ইকুইভ্যালেন্স পার্টিশনিং। হ্যাঁ যাকগে, সে অনেক কথা। তো আসো, আমাদের 2000 কি বলো? লিপ ইয়ার। তার মানে আমাদের কতটা দিন? 29টা দিন। 29টা দিন যদি হয় তাহলে 5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে সম্ভাবনা কত? 5/29। কোথায়? 5/29। কেমন?
5/29। ওকে, লেটস গো, সামনের দিকে এগিয়ে যাই। হায়ার ম্যাথমেটিক্স, আল্লাহু আকবার, এই কোশ্চেন যে দিছে সে তোমার ভালো চায় না। দেখো 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 দেখো, এখানে টোটাল কয়টা লেটার আছে সোনামণি? আগে গুনে ফেলি আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, টোটাল 17টা ওয়ার্ড আছে। থুকু, 17টা লেটার আছে। সরি গাইস, ওয়ার্ড না, লেটার আছে 17টা লেটার। ওকে, আচ্ছা, এখন বলছে এই বর্ণগুলাকে একটা বাক্সের মধ্যে রেখেছে। হ্যাঁ, এখন তারা একটা উঠাবে, যেই একটা উঠাবে সেটা এইচ অথবা এ হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা চলো দেখি যে এইচ আর এ কয়টা আছে, রাইট? চলো দেখি এইচ কয়টা আছে। 1 2, আমার তো এও নিতে হবে, 3 4 5, তাহলে আমি টোটাল 5টা পাচ্ছি। আমার এইচ আর এ মিলে কয়টা আছে? 5টা আছে। তাহলে আমার অনুকূল জিনিস কয়টা? অনুকূল রেজাল্ট 5টা, তাহলে 5/17। 5/17, ঠিক আছে, 5/17 হচ্ছে আমাদের আনসার। চলো পরেরটা। ওহো, দেখো কি বলছে, আমি এটা খেয়ালই করি নাই। দেখো তোমরাও না এই ভুলটা করবা আমার মতো, তোমরাও সোনামণি এই ভুল করবা আমার মতো যদি তোমরা কোশ্চেন না পড়ো। দেখো কি বলছে, এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? এ অথবা এইচ না হওয়ার সম্ভাবনা কত? না হওয়ার বলেছে, তার মানে আমাদের এইটা তো এইচ, এ অথবা এইচ হওয়ার সম্ভাবনা, আমরা টোটাল সম্ভাবনা থেকে এটা মাইনাস করে দিলেই আমাদের আনসার চলে আসে। না হওয়ার সম্ভাবনা কত? 12/17। ঠিক আছে, আমি না কথাটা দেখি নাই। চলো সামনে এগিয়ে যাই। লাস্ট ওয়ান আমাদের, একজন লোকের ভ্রমণের সম্ভাবনার মাধ্যমে প্রবাবিলিটি ট্রি বানায় দিছে, সেখানে কুমিল্লা থেকে বাসে নয় কিন্তু সিলেটে ট্রেনে যাবার সম্ভাবনা কত? কিভাবে? দুইটা জিনিস দেখো একই সাথে হতে হবে, কুমিল্লা থেকে বাসে যাবে না এবং সিলেটে, এবং কথাটা দেখো কিন্তু এবং থাকলে কি করি আমরা? গুণ করে দেই। তাহলে দেখো কুমিল্লায় বাসে নয় 4/7, সিলেটে ট্রেনে 5/9, তাহলে 4/7 মাল্টিপ্লাইড বাই 5/9, তাহলে কত হচ্ছে এখানে সোনামণি বলো? 20/63। কোথায় আছে 20/63? কোথায় 20/63? ডান, বুঝতে পারছো? সো সহজ জিনিস। ওকে, খালি খেয়াল রাখো যে আমার মতো ভুল যাতে না করো। হ্যাঁ, এই হবে না, হয়, এই জিনিসগুলো একটু খেয়াল রেখো, এই জায়গাগুলোতেই ভুল করবা। একটা দুইটা মার্ক চলে গেলে কিন্তু মাথা দেয়ালের মধ্যে বাড়ি দিয়েও কোনো লাভ হবে না, কেমন? আচ্ছা, তো এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের তোমাদের আজকে যে এমসিকিউ এর আয়োজনটা ছিল, এফআরএল এর মাধ্যমে তোমাদের যে রিভিশন করানোর প্ল্যানটা ছিল, সেটা আসলে আমাদের এই এমসিকিউ এর মাধ্যমে শেষ হয়ে গেল। এখন আমরা যারা অ্যাকচুয়ালি শুরুতে ক্লাসে ছিল না, তাদের জন্য আমি জাস্ট ছোট্ট করে এই জিনিসটা সম্পর্কে একটু বলি যে তোমাদের জন্য ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা একটা নতুন ইনিশিয়েটিভ স্টার্ট করতে যাচ্ছি, হুইচ ইজ সাইকেল জিরো। ঠিক আছে, এর আগের কোনো ব্যাচ এই সুবিধাটা পায় নাই, এই প্রিভিলেজটা পায় নাই যে সাইকেল জিরো বলে কিছু একটা আছে। এই সাইকেল জিরোর মেইন উদ্দেশ্য হচ্ছে, দেখো এসএসসি থেকে এইচএসসির গ্যাপটা আসলে এত বড় যে তোমরা আসলে এখনো কল্পনা করতে পারছো না, পারবাও না, পারবা যতদিনে ততদিনে এইচএসসির অর্ধেক চলে যাবে। তো এই গ্যাপটা যাতে তোমাদের জন্য একটু ছোট হয়ে আসে, সেই ছোট করার কাজটা হচ্ছে আমাদের এই সাইকেল জিরোর মাধ্যমে আমরা করার চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে কতটুকু আমরা পারবো। ঠিক আছে, তো এই যে সাইকেল জিরো, শোভন ভাইয়া অলরেডি বলেছেন যে সাইকেল জিরোর আইডিয়াটা হচ্ছে যে তোমরা যদি আমাদের এইচএসসির যে কোনো একটা কোর্স কিনো, তাহলে সাইকেল জিরো তোমরা জাস্ট অ্যাবসলিউটলি ফ্রিতে পেয়ে যাবা, বাট তার জন্য তোমাদেরকে অ্যাকচুয়ালি একটু প্রি বুক করতে হবে। এবং সেই প্রি বুক করার প্রসেসটা আমি একটু ঝটপট করে দেখাই দিই, আমি তোমাদের আর বেশি সময় নষ্ট করব না। তুমি প্রি বুক কিভাবে করবা? সো এটা তো অলরেডি আছে, এটা তো থাকুক এটার মতো, আমরা আমাদের মতো এখানে বের করার চেষ্টা করি। আমরা 10 মিনিট স্কুলের ইয়াতে চলে যাব, ওয়েবসাইটে চলে যাব। সো আমি 10ms লিখলাম, 10ms লিখে এই যে দেখো 10ms এর 3-4টা ওয়েবসাইট নাই, সো তোমার কষ্টও করতে হবে না, জাস্ট ঢুকে যাবা। ঢুকে গেলা, এখন দেখো সুন্দর করে সূর্য উঠতেছে। এই যে এটা মেবি সূর্য না, জানি না এটা কি। এই যে তোমাদের জন্য নতুন জিনিস, তোমরা হচ্ছে এইচএসসি 28, তোমাদের হয়তো মেনে নিতে কষ্ট হচ্ছে, বাট তোমরা এইচএসসি 28। ওকে, এইচএসসি 28, এইটা ইংরেজি এটা বাংলা কেন আল্লাহই জানে, যাই হোক। এই যে আমরা এইচএসসি 28-এ ঢুকে গেলাম। ওকে, এই যে এইচএসসি 28-এ ঢুকে গেলাম, এখানে দেখো তোমাদের জন্য বিভিন্ন সেগমেন্ট ভাগ করা আছে। তোমরা যারা সায়েন্সের তাদের জন্য হচ্ছে এইচএসসি 28 সায়েন্স বান্ডেল। এই সায়েন্স বান্ডেলের মধ্যে কমন বান্ডেলটাও থাকছে, যেটা হচ্ছে আমাদের বিইআই, বাংলা ইংরেজি আইসিটি। তারপরে যারা মনে করো ব্যবসায় শিক্ষা, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে আমাদের, আরে কই চলে যায়, টান দিলে উল্টা দিকে চলে যায়,
এই যে এটা আমাদের ব্যবসায় শিক্ষার পার্ট, এবং সেখানেও তোমাদের কমন সেগমেন্টটা কিন্তু থাকছে। এবং ফাইনালি মানবিকের জন্য, হিউম্যানিটিজের জন্য আমাদের দুইটা জিনিস কিন্তু থাকছে। সো তোমাদের এখানে জাস্ট কাজ কি হবে, যারা সায়েন্সের, আমি যেহেতু সায়েন্সের, আমি সায়েন্সেরটাতেই যাই, আরো বিস্তারিত জানুনে চলে গেলাম। গিয়ে এখানে জাস্ট আমরা কি করব, প্রি বুক করে রাখবো। প্রি বুক কেন করে রাখবো? প্রি বুক যদি না করো তাহলে তোমরা কিন্তু যে সর্বোচ্চ ডিসকাউন্ট বলে যে একটা ফ্রেজ আছে, এটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবা না, ঠিক আছে? সর্বোচ্চ ডিসকাউন্টটা হয়তো তোমরা পাবা না। সো এই জন্য তোমাদের জন্য, তোমরা যারা সর্বোচ্চ ডিসকাউন্টটা পেতে যাও, তাদের জন্য অ্যাকচুয়ালি প্রি বুক ইজ গোইং টু বি দ্য বেস্ট অপশন। ওকে, আচ্ছা। সো এর চেয়ে বেশি আমার মনে হয় না এটা নিয়ে কথা বলার প্রয়োজন আছে কোনো। তো অ্যাকচুয়ালি আমাদের এই ছিল আজকের আয়োজন, এবং এর মাধ্যমে আমরা আমাদের এফআরএল ক্লাস শেষ করছি। আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করব যে তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলা করেছো এবং অ্যাকচুয়ালি তোমরা উপকৃত হইছো ক্লাসটা করার মাধ্যমে, তোমাদের রিভিশন হইছে। এখন আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করি, আর সময় নষ্ট না করে এখন একটা ঘুম দাও, যারা ঘুম দাও নাই, ঘুম দিয়ে উঠে এমসিকিউ নিয়ে বসে যাও, ঠিক আছে? এমসিকিউ নিয়ে বসে যাওয়াটা এখন খুবই খুবই জরুরি, কারণ এইটাতে তোমার টাইমলি শেষ করতে পারাটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ওকে, হায়ার ম্যাথে এই যে টাইমলি এমসিকিউ শেষ করাটা একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। সো একটু সময় নিয়ে এমসিকিউটা প্র্যাকটিস করা শুরু করো। ক্যালকুলেটরে তোমার যে অপশনগুলো আছে, যে হ্যাকগুলো ভাইয়ারা শেয়ার করেছেন, যে ভিডিওগুলো আছে, সেগুলো একটু দেখো, নিজেরা একটু প্র্যাকটিস করো। ইনশাল্লাহ খুবই ভালো একটা এক্সাম হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সাথে তো আর এসএসসি তে আর দেখা হবে না, তোমাদের সাথে নতুন ভাবে দেখা হবে যখন তোমরা ইনশাল্লাহ এইচএসসি 28 হয়ে যাবা। সো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এক্সাম ভালোভাবে দিবা। আসসালামু আলাইকুম।